আমরা সবাই একসাথে ভেতরে যাব, কেউ যেন পালাতে না পারে। ঠিক আছে ম্যাম। সবাই একসাথে ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো সব আসামিরা বসে আছে। আরে দেখো কে এসছে। কমিশনার আমাদের ভয় পায় বলে একজন মেয়ে পুলিশ পাঠিয়েছে আমাদের ধরতে। আকাশ ও তার বন্ধুরা সবাই হাসতে লাগলো। হাসতে থাক, আরো ভালো করে হাস, কারণ আজকের পর থেকে তোরা আর হাসতে পারবি না। ওমা, আমি অনেক ভয় পেয়ে গেছি। এই নাও, আমাকে হাত করা পরিয়ে পুলিশ স্টেশন নিয়ে চলো। হাত বাড়িয়ে দিয়ে হাসতে লাগলো। তোকে তো পুলিশ স্টেশনে নিয়ে যাব, আর ধর্ষণের জন্য 14 বছরের জেলও হবে তোর। 14 বছর না, 14 মিনিট যদি তুই আমাকে জেলে আটকে রাখতে পারিস তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে। চল তাহলে পুলিশ স্টেশনে। তারপর আকাশ ও তার বন্ধুদের আম্বিয়া পুলিশ স্টেশন নিয়ে গিয়ে জেলে আটকে দিল। আর সাথে সাথে আম্বিয়ার ফোনে কল আসলো। ম্যাডাম কলটা রিসিভ করেন, মনে হয় কমিশন কল করছে। হাসতে হাসতে বলল কথাটা। হ্যালো স্যার। তুমি আকাশকে গ্রেপ্তার করেছো? জি স্যার। ছেড়ে দাও। হোয়াট, কি বলছেন স্যার? আপনি জানেন না স্যার, ওরা একটা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করেছে। মেয়েটা আর তার বাবা আজকে থানায় এসে কমপ্লেন করেছে। আমি সব জানি। আকাশকে আটকে রাখার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে? নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ওদেরকে ছেড়ে দাও। আমি পারবো না। তোমাকে যাই বলছি তাই করো, তা না হলে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। তোমার কাছে 14 মিনিট সময় আছে। ফোন রেখে দিল। আম্বিয়া কোনো উপায় না পেয়ে ওদের ছেড়ে দিতে বাধ্য হলো। সেন্ট্রি, ছেড়ে দাও ওদের। রাগে অন্যদিকে চেয়ে বলল। আকাশ ও তার বন্ধুরা বেরিয়ে গেল। আরে ম্যাডাম, ঘড়িটা একটু দেখেন। হাসতে হাসতে বলল। ম্যাডাম মনে হয় হাতে ঘড়ি পড়েনি, আমি দেখি। কি ম্যাডাম, এখানে তো 5 মিনিট হয়নি। হাসতে থাক, যখন সময় আসবে তখন আর এই হাসার সুযোগ পাবি না। এখন আমার ক্ষমতা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, নতুন এসেছেন তো তাই। আপনাদের মতো পুলিশ অফিসার আমাদের বাড়িতে ওয়াচম্যানের চাকরি করে। খুব তাড়াতাড়ি তোকে আবার এইখানে নিয়ে আসবো, আর তখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। কিছুদিন পর আবার একটা রেপ করব, পারলে আটকান। আম্বিয়া চিৎকার করে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। পরের দিন সকালে। ম্যাডাম, কালকে আকাশের বিরুদ্ধে যে মামলা করেছিল তার বাবা আপনার সাথে দেখা করবে বলছে। এখন আমি কি জবাব দেব তাকে? আমি তো আকাশকে শাস্তি দিতে পারিনি। ম্যাম, ভেতরে পাঠাবো? ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। ভালো আছেন ম্যাম? হ্যাঁ, আসলে লোকটি থামিয়ে দিল। আপনাকে কিছু বলতে হবে না ম্যাম। আসলে দোষ আমার কেন যে আপনাদের উপর ভরসা করেছিলাম। জানেন ম্যাম, কালকে রাতে আকাশ ও তার বন্ধুরা আবার এসেছিল, এসে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। হোয়াট, কি বলছেন? আমি জানি এবার আর আমার মেয়েকে ওরা বাঁচিয়ে রাখবে না, আর আপনারা কিছু করতে পারবেন না। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনই আপনার মেয়েকে খুঁজে বার করব। আপনারা আর কিছু করতে পারবেন না, এবার যা করার করবে ভিলেন। ভিলেন? হ্যাঁ, ভিলেন। এবার আমি খুঁজে বের করবো ভিলেনকে। আমার মেয়েকে তো আর বাঁচাতে পারবো না, কিন্তু যারা ওর সাথে অন্যায় করেছে তার শাস্তি দিতে এবার ভিলেনকে আমি খুঁজে বের করব। আসি ম্যাডাম। বলে চলে গেল। ভিলেন? কে এই ভিলেন, যেখানে পুলিশের থেকেও ভিলেনকে বেশি ভরসা করে? না, তার আগে মেয়েটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ আল্লাহ, আমি তো আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। তোমার কাছে এখন একটাই চাওয়া, ভিলেন আজকে যেন খুঁজে পাই। আল্লাহ, রাজকে যেন খুঁজে পাই। কিছু সময় পর ওই মেয়েটির লাশ খুঁজে পায়। লাশটি দেখে আম্বিয়ার চোখের কোণায় পানি চলে আসে। আম্বিয়ার ফোনে কল আসলো। হ্যালো, আকাশ বলছিলাম। ম্যাডাম, বলছিলাম না আবার হবে। হ্যাঁ, এইবার আমি রেপ করছি, এবার মেরে ফেলেছি। পারলে আমাকে এবার অ্যারেস্ট করে দেখাও, দেখি আপনার কি ক্ষমতা। তোকে এবার আর কেউ বাঁচাতে পারবে না আকাশ, তোর মৃত্যু আমার হাতেই হবে। আম্বিয়া পুলিশ কমিশনারের কাছে গেল। দেখেছেন স্যার, কালকে যদি ওই আকাশের বাচ্চাকে না ছাড়তাম তাহলে আজ এই মেয়েটা বেঁচে থাকতো।
হ্যাঁ বেঁচে থাকতো, কিন্তু ওই মেয়েটির জায়গায় আমার মেয়ে থাকতো। কি বলছেন স্যার? আপনি কমিশনার হয়ে ওই গুন্ডাকে ভয় পান? তুমি কাকে অ্যারেস্ট করবে? তুমি কি জানো আকাশের ভাই এই দেশের মন্ত্রী? ওর ভাইকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। তাই বলে আমরা কিছুই করতে পারবো না? ওরা যা করবে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করব? তাহলে কেন এই পোশাক পরেছি? চাই না আমার এই চাকরি। এই নিন আমার রেজিগনেশন লেটার। দেখো, সময় আমাদের আসবে, সেদিন এইসব গুন্ডা কেউ বাঁচতে পারবে না। কবে আসবে স্যার? একটা পুলিশের উপর ভরসা না করে একটা গুন্ডার উপর ভরসা করছে মানুষ। মানে কে এই গুন্ডা? নামটা বলেছিল ভিলেন। ভিলেন রাজা? ভয়ে কাঁপতে লাগলো আর পানি খেলো। স্যার আপনি নামটা শুনে এত ভয় কেন পাচ্ছেন? আর আপনি ঘামছেন কেন? কারণ তুমি যার নাম বলছো সে সাধারণ কোনো গুন্ডা না। স্যার কে এই ভিলেন আমি জানতে চাই। তাহলে শোনাও, আজ থেকে 3 বছর আগে আমি এখানে নতুন এসেছি। একটি মেয়েকে 5 জন ছেলে মিলে রেপ করে মেরে ফেলে। মেয়েটির বাবা থানায় মামলা করতে যায়, কিন্তু ছেলেগুলো বাবা থানার ওসিকে টাকা দিয়ে এই কেস বন্ধ করার চেষ্টা করে। পরের দিন সকালে এই 5টি ছেলে সহ ওসিকে মেরে থানার সামনে ঝুলিয়ে রাখে। যখন জানতে পারে ভিলেন এই কাজ করেছে, তখন পুলিশ ফোর্স পাঠানো হয় ভিলেনকে গ্রেপ্তার করার জন্য। আমরা ভোর 5টায় ওই এলাকায় যাব আর ভিলেনকে গ্রেফতার করে আনবো। জি স্যার। ভোর 5টার সময় পুলিশ ফোর্স ভিলেনের বাড়ি ঘেরাও করে ফেলে। কিছু পুলিশ ভিলেনের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এই পুলিশ, তোর সাহস কি করে হয় ভিলেন রাজার বাড়িতে আসার? সাহসটা না হয় পরে দেখাবো, আগে বল ভিলেন কোথায়? ভাই নামাজ পড়তেছে, একটু দেরি করেন, এক্ষুনি ভাই চলে আসবে। একটু পর ভিলেন নিচে নেমে আসলো। কি হয়েছে স্যার, এত সকালে? তোকে গ্রেফতার করতে এসেছি, চল আমাদের সাথে থানায়। থানা পর্যন্ত নিয়ে যেতে পারবেন, মাঝপথে তো আবার নামিয়ে দিবেন না? সবাই তোকে ভয় পেলেও আমি তোকে ভয় করি না। আচ্ছা তাহলে চলুন থানায়। ভাই কি বলছেন এই সব অফিসার? চুপ, অনেক দিন ধরে সকালে বাইরে বের হই না, আজকে না হয় পুলিশের গাড়ি দিয়ে বের হলাম। তারপর ভিলেনকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। এই ভিলেনকে নাকি সবাই ভয় পায়, কই আমাদের তো কিছুই করতে পারলো না। ভিলেন বসে বসে মুচকি হাসছে আর সাথে বাকি পুলিশরা হাসছে। তখন তাদের মধ্যে এক অফিসারের ফোনে কল আসলো। হ্যাঁ বলো। অপর পাশের কথাটা শুনে অফিসারের চোখ মুখে ভয় দেখতে লাগলো সবাই। কি হলো স্যার, আপনার কি হয়েছে? মা ফোন করেছিল, বলেছে কারা যেন এসে আমার বউ বাচ্চাকে তুলে নিয়ে গেছে। যাওয়ার সময় একটা নাম বলে গেছে, কি নাম? ভিলেন। সব পুলিশ তখন রাজার দিকে চাইলো। রাজা হাসতে লাগলো। এক এক করে সবার ফোনে কল আসতে লাগলো। আর কারো না কারো কেউ কিডন্যাপ হয়েছে। যাওয়ার সময় সাথে একটা নামে বলে গেছে, তা হলো ভিলেন। সব অফিসার তখন ভয় পেতে লাগলো। স্যার বাইরে তাকিয়ে দেখেন। বাইরে তাকিয়ে দেখলো প্রায় 100 গাড়ি পুলিশের গাড়ি ঘিরে সাথে যাচ্ছে। তখন সব অফিসার ভয় পেয়ে গেল আর রাজার কাছে মাফ চাইলো। আমি বলেছিলাম আপনারা আমাকে মাঝপথে নামিয়ে দিবেন, দেখলেন তো আমার কথাই সত্যি হলো। স্যার আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন না। আপনারা আমাকে ধরতে এসেছেন কারণ আমি ওই সমস্ত খারাপ ছেলে আর একজন পুলিশ অফিসারকে মেরেছি তাই। কিন্তু আপনারা এটা জানেন না ওই ছেলেগুলো একটি মেয়ের স্বপ্ন, তার পরিবারের স্বপ্নকে মেরে ফেলেছে। মেয়েটা লেখাপড়া করে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু হতে পারল না। আর আপনাদের পুলিশ ওই ছেলেগুলোকে সাহায্য করছিল বাঁচানোর জন্য, তাই আমি সবাইকে মেরে ফেলেছি। তাহলে এখন যদি গাড়ি থামাতেন তাহলে আমি বাড়ি চলে যেতাম। পুলিশের গাড়ি থেকে নেমে হাসতে হাসতে বলল, আমার অনুমতি ছাড়া কেউ আমাকে থানায় নিয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে ভিলেন রাজার পাওয়ার বর্তমানে। এই হচ্ছে ভিলেন রাজা, যাকে থানা পর্যন্ত আনতে পারতো না পুলিশরা। শুধু পুলিশ কমিশনার না, মন্ত্রী পর্যন্ত ভয় পায় ভিলেনকে। পুলিশের চোখে সন্ত্রাসী আর মানুষের চোখে হিরো। স্যার ভিলেন এখন কোথায়? জানি না, কিন্তু সবাই বিশ্বাস করে ভিলেন বেঁচে আছে। ঠিক আছে স্যার, আমি ভিলেনকে খুঁজে বের করব। আম্বিয়া থানায় না গিয়ে আফজালের কাছে গেল। আফজাল এখন চায়ের দোকান চালায়। বলেন ম্যাডাম, কি চা খাবেন?
রাজা, কোথায় ভিলেন? কেন হারিয়ে গেল? আপনি ভুল জায়গায় এসেছেন ম্যাম, মাফ করবেন। আমি ভুল জায়গায় আসিনি আফজাল। আমি ভিলেন সম্পর্কে জানতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আফজাল কিছু সময় ভেবে তারপর বলল, বিকেলে আমার বাড়িতে চলে আসবেন, এখন এখান থেকে চলে যান। বিকালে আম্বিয়া আফজালের বাড়িতে চলে যায়। এখন বলো আমাকে। শুনেন তাহলে। অতীত। ভাই, রেডি হয়ে কোথায় যাচ্ছ? একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। তুই কোথায় যাবি? তোমার সাথে যাব। আজকে আমি একাই বের হব। আমি তোমাকে একা বের হতে দিব না, তোমার সাথে আমিও যাব। ভয় পাচ্ছিস কেন? আমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে। রাজা চলে গেল। তোরা শোন, ভাই যতই বলুক, তোরা চল, আমরা দূর থেকে ভাইকে ফলো করব। তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভাই পিছনে দেখেন। আফজাল পিছনে তাকিয়ে দেখলো রাজা দাঁড়িয়ে আছে। আজ যদি তোরা আমার পিছু নিয়েছিস তাহলে তোদের এমন অবস্থা করব, এরপর আর কোনোদিন আমার সাথে তোরা আসতে পারবি না। কথাটা বলেই চলে গেল। ভাই তাহলে কি রাজভাইকে ফলো করব? তোর যদি মার খাওয়ার ইচ্ছে থাকে তুই যা। রাজা অনেকদিন পর একা গাড়ি নিয়ে বের হয়েছে। আফজালের জ্বালায় একা কোথাও বের হতে পারে না। রাজা দেখলো রাস্তার পাশে কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। রাজা মুখে রুমাল দিয়ে বেঁধে দেখার জন্য গাড়ি থেকে নামলো। গিয়ে দেখলো একটা মেয়ে বৃদ্ধা মহিলা নিয়ে বসে আছে আর সবার কাছে সাহায্য চাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রাজা দেখা মাত্রই বৃদ্ধা মহিলাকে কোলে করে গাড়িতে তুললো। মেয়েটি বৃদ্ধা মহিলার মাথা কোলে নিয়ে বসলো। কিছু সময় পর হাসপাতালে চলে এলো। রাজা মহিলাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে চলে এলো। গাড়িতে এসে বসে দেখে একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগটি মনে হয় ওই মেয়েটির, তাই গিয়ে দিয়ে আসি। রাজা ব্যাগটি নিয়ে আবার হাসপাতালের ভিতরে ঢুকে দেখলো মেয়েটি ডাক্তারের সাথে ঝগড়া করছে। কি হয়েছে? দেখুন, ডাক্তার বলছে অপারেশন করবে না। আপনি অপারেশন করবেন না কেন? আগে টাকা জমা দিন, তারপর অপারেশন হবে। আমি নিচে গিয়ে জমা দিচ্ছি, আপনি অপারেশন থিয়েটারে যান। জমা দিয়ে দিন, 1 ঘন্টার মধ্যে অপারেশন শুরু হয়ে যাবে। আগামী 5 মিনিটের মধ্যে অপারেশন শুরু করতে হবে, তা না হলে? তা না হলে কি করবি? তুই আমাকে চিনিস আমি কে? আমার এক ফোনে তোকে উপরে পাঠিয়ে দিতে পারি। আপনি অপারেশন করবেন কি না? তখন রাজা তার মুখের রুমাল খুলে ফেলল। ডাক্তার দেখার সাথে সাথে রাজার পা জড়িয়ে ধরল। কাকে যেন ফোন করবি বললি? এখন ফোন কর। ভুল হয়ে গেছে আমার, 2 মিনিটের মধ্যে অপারেশন শুরু করছি, শুধু আমাকে মাফ করে দেন ভাই। তাড়াতাড়ি যা, তা না হলে তোর অপারেশন এখন আমি শুরু করব। ডাক্তার দৌড়ে চলে গেল। বাহ, আপনার চেহারা দেখে ডাক্তার ভয় পেয়ে গেল। আচ্ছা, আপনার নাম কি? মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে, আমার নাম রাজা, এই নিন, এটা আমার কার্ড। যদি এরপর ডাক্তার কিছু বলে তাহলে আমাকে ফোন করবে, বলে চলে গেল। এ কেমন ছেলে, হাতটা মিলালো না। এত সুন্দর একটা মেয়ে, আর কি ভাব দেখিয়ে চলে গেল। তারপর কার্ডটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আমার নাম রিয়া, আমি কারোর অ্যাটিটিউড দেখি না। রাজা অনেক ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে গেল। বিকালে রাজা ও আফসার আলী চাচার দোকানে চা খেতে গেল। চাচা, আমাদের চা দাও। এই নাও ভাইয়া পানি। এই, তুই আবার দোকানে এসেছিস? তোকে বলছি না কোনো দিন দোকানে আসবি না, মন দিয়ে পড়াশোনা করবি। আর মনে হয় ওকে পড়াতে পারবো না। এসব কি বলছো? আমি বলছি তো, যদি ওর পড়াশোনার জন্য টাকা দরকার হয় আমাকে বলবে। টাকা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে কি সমস্যা? তুমি জানো রেজাল্ট কত ভালো। শোন তিথি, কালকে থেকে কলেজ যাবি তুই। আমাকে তো ভর্তি নেয়নি। ভর্তি নেই নাই মানে? তুই এখানে বস, এখন বল কি হয়েছে। আমাকে একটা ছেলে অনেকদিন ধরে বিরক্ত করছে, আমাকে অনেক বাজে কথা বলে। কলেজের প্রিন্সিপালকে বলেছে আমাকে যেন ভর্তি না নেয়। আমাকে ভর্তি তখনই নেবে যখন আমি ওই বাজে ছেলের কথাটা রাজি হব। জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এত কিছু হয়েছে, আমাকে তো একবার বলতি। আমি তো তোর ভাই, কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি তোকে কলেজ নিয়ে যাব। চোখে পানি মুছে দিয়ে বলল,
ঠিক আছে। এখন যা, আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আয়। অনেক দিন ধরে আমার এই ছোট্ট বোনের হাতে চা খাই না। এক্ষুনি যাচ্ছি ভাইয়া। আফজাল কাল সকালে বলতে হবে না, আমরা সবাই রেডি থাকবো। রাজাকে থামিয়ে দিয়ে বলল, পরের দিন সকালে জানিস তুলি, ওই ছেলেটা কত কিউট, হ্যান্ডসাম, তার উপর আবার মানুষকে সাহায্য করে। দেখ, কালকে থেকে এই কথা বলে যাচ্ছিস, রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালে একটু শান্তিতে থাকতে দে বোন। তুলি আর রিয়া বেস্ট ফ্রেন্ড। তুই যদি ছেলেটাকে একবার দেখিস তাহলে প্রেমে পড়ে যাবি। আমার প্রেমে পড়তে হবে না, তুই প্রেম কর। তখন কলেজে 8টা গাড়ি ঢুকলো। আজ মনে হয় কোনো বড় লোকের ছেলে কলেজে এসেছে, এত গাড়ি নিয়ে আসতে হবে। তুইও নিয়ে আই, বারণ করছে কে? তখন রাজা ও সবাই গাড়ি থেকে নামলো। বধূ, এই সেই কালকের ছেলে। তুই আর কোনো ছেলে পেলি না? একে তোর ভালো লাগলো? দেখলি, বলেছিলাম না, দেখলে তুই প্রেমে পড়ে যাবি। কিন্তু এখন আর কোনো চান্স নেই, সো ওইদিকে নজর দিবি না। এই ছেলের নাম জানিস তুই? না, তুই চিনিস নাকি? বল না, নামটা কি? ভিলেন রাজা নাম শুনেছিস? হ্যাঁ, ওই শহরের বড় মাফিয়া। কেন বলতো? এই হলো সেই ভিলেন রাজা। দেখ, আমার সাথে মোটেও মজা করবি না। বিশ্বাস হচ্ছে না তো? একটু পরে দেখতে পারবি। তোরা এই ছেলেকে ধরে নিয়ে আয়, আমি তিথিকে ভর্তি করিয়ে আসছি। চল তিথি। দেখছিস, ভিলেন যার সামনে দিয়ে যাচ্ছে সবাই ভিলেনকে সালাম করছে। কত সম্মান করে, তাই না? সম্মান না, বড় সবাই ভয় পায়। এখন কি প্রেম করার ইচ্ছা আছে? তুই কর গিয়ে প্রেম, আমার এখন পড়াশোনার সময়। আসতে পারি স্যার? আরে ভাই আসেন, বসেন। আমি আমার বোনকে ভর্তি করাতে এসেছি স্যার। আপনার আসার কি দরকার ছিল? আমি নিজে গিয়ে আপনার বোনকে ভর্তি করিয়ে আনতাম। কিন্তু এর আগে তো একবার এসেছিল, তখন আপনি ওকে কি বলেছিলেন? আসলে স্যার, তিথি তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। তারপর তিথি বাইরে গিয়ে দাঁড়ালো। একটু পর রাজা বেরিয়ে আসলো। চল তিথি, তোকে ক্লাসে নিয়ে যাই, তোর ভর্তি হয়ে গেছে। তারপর তিথিকে নিয়ে ক্লাসে গেল। সব স্টুডেন্টরা শুনে রাখ, তিথি আমার বোন, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। আর যদি তিথি কিছু করে তাহলে স্যারের কাছে বলবে, ঠিক আছে? যা, মন দিয়ে পড়াশোনা করবি। এদিকে এই ছেলেটিকে মেরে বেতাল অবস্থা করে ফেলেছে। তুই ছাত্র বলে বেঁচে গেলি, এরপর যদি আর কোনো মেয়েকে বিরক্ত করেছিস তাহলে জানে মেরে ফেলবো। তারপর রাজা ও তার সব লোক গাড়ি নিয়ে চলে গেল। এই ছেলেটা কি তোমার সত্যিকারের ভাই? কেন? না, তোমার ভাইয়ের সাথে তোমার চেহারার মিল নেই তো, তাই। সে আমার আপন ভাই না, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই তো একটা গুন্ডা, তাই না? আর তোমার ভাইকে দেখে সবাই ভয় পায়। পুলিশের চোখে আমার ভাই হয়তো গুন্ডা, কিন্তু আমাদের এলাকার সব মানুষের হৃদয়ে থাকে আমার ভাই। সবাই আমার ভাইকে ভালোবাসে। আচ্ছা, তোমার ভাই কি প্রেম করে? আমার ভাই সব মেয়েদের নিজের বোনের চোখে দেখে। এভাবেই কাটতে থাকে কিছুদিন। রিয়া তিথির কাছ থেকে রাজার সব বিষয়ে খোঁজ খবর নিত। রাজার সম্পর্কে যতই শুনছে ততই রাজার প্রেমে পড়ে যাচ্ছে রিয়া। একদিন, আমার সাথে আজকে তুই চল, ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দিব। তোমার ভাই তো আবার রাগ করবে না? আরে রাগ করবে কেন? আর যদি ভাইয়া রাগ করে তাহলে বলবো তুই আমার বন্ধু, তাহলে কিছু বলবে না। ঠিক আছে, তাহলে চলো। কিছু সময় পর, এটা হলো আমার ভাইয়ের বাড়ি, অনেক সুন্দর আর বড়, তাই না? শ্বশুর বাড়িটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এখন শুধু জামাইকে পটাতে পারলেই হলো। তারপর ভিতরে গিয়ে দেখলো রাজা খাবার খাচ্ছে। কেমন আছিস তিথি? ভালো ভাইয়া, তুমি? ভালো। আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবি বলো। দেখেন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে এ বিষয়ে কিছু বলতে চাই না। আই লাভ ইউ। আমি আপনার সাথে প্রেম করতে চাই। কথাটা শোনার সাথে সাথেই রাজার গলায় খাবার আটকে যায়।
রিয়া দৌড়ে গিয়ে রাজাকে পানি খাওয়াতে থাকে। এই মেয়ে, তুমি আমাকে চেনো? কি বলছো তুমি এসব? দেখেন, আমি আপনাকে ভালো করেই চিনি। আপনি হলেন একজন গুন্ডা, আপনাকে সবাই ভয় পায়। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আপনার সাথে প্রেম করলে আমাদেরকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমাকে দেখে তোমার ভয় করে না? সবাই ভয় পেয়েও আমি ভয় পাই না, কারণ ভালোবাসা মানুষকে দেখে ভয় করতে নেই, বরং ভালোবাসা দিয়ে আরো কাছে এনে সব ভয় দূর করে দিতে হয়। আফজাল মেয়েটিকে বাইরে ফেলে দিয়ে আয়। ঘরের বাইরে তো ফেলে দিতে পারবেন, কিন্তু আপনার মনের ঘর থেকে কেমন করে আপনি পালিয়ে যাবেন? আফজাল, দাঁড়িয়ে কি দেখছিস? তোকে কি বললাম আমি? ভাই আমি তো দেখছি না, শুধু শুনছি। এবার রাজা চোখ রাঙিয়ে আফজালের দিকে তাকালো। আফজাল ভয় পেয়ে গেল। চলেন ভাবি, তা না হলে ভাই অনেক রাগ করবে। কিসের ভাবি? ওইটা আপনি বুঝবেন না, এইটা ভাবির প্রতি দেবরের ভালোবাসার ডাক। দাঁড়া, তিনজনেরই বার করছে ভালোবাসা। বসা থেকে উঠে দাঁড়ালো। তার সাথে সাথে তিথিরিয়া আফজাল দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পুরো শহরের মানুষ আমার নাম শুনলেই ভয় পায়, আর এই মেয়ে তো আমাকে দেখে ভয় পায় না। মনে তো হয় আমার চাইতেও ডেঞ্জারাস। বসতে বসতে সব ভাবতে লাগলো। এই রিয়া, তোর কি হয়েছে? ভাইয়ের সাথে ওইভাবে কথা বললি কেন? বলবো না তো কি করব? তোর ভাইকে সবার মতো আমিও ভয় পাবো? কখনোই না। আপনি তাহলে সত্যি আমার ভাইকে ভালোবাসেন? শুধু ভালোবাসি না, তোমার ভাইকে আমি বিয়ে করব। দেখে নিও, আজকের মতো আসি। তোমার ভাইকে বলে দিও আমি কাল আবার আসবো। চল তিথি। এতদিন পর একটা মেয়ে ভাইয়ের পিছনে লেগেছে। এই মেয়ে পারবে ভাইকে ঠিক করতে। হি হি হি। পরের দিন সকালে আফজাল, এই আফজাল। কি হয়েছে ভাইয়া? ঘুম থেকে উঠে এসে বলল, আগে সোজা হয়ে দাঁড়া। কয়টা বাজে জানিস? কাল রাতে একটু দেরি করে ঘুমাইছি, তাই উঠতে দেরি হয়ে গেছে। তোরা সবাই মিলে আজ এতিমখানা আর বৃদ্ধাশ্রমে যাবি। সবার জন্য কাপড়, খাবার আর টাকা দিয়ে আসবি। তুমি যাবে না ভাই? না। বুঝে গেছি আমি। কি বুঝলি? আজ আবার যদি ভাবি আসে তাই। আস্তে আস্তে বলল। কি বললি? কিছু না ভাই, আমি তাহলে যাই এখন। তারপর আফজাল ও সবাই চলে গেল। তখন রাজা ফোনে কলে আসলো। হ্যালো ভাই, আমাদের এলাকায় সরকারি লোক এসে আমাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। আমি এখনই আসছি। তারপর রাজা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে গেল। অফিসার, এসবের মানে কি? এখনই সব বন্ধ করেন। তারপর অফিসার বাড়ি ঘর ভাঙা বন্ধ করলো। স্যার, আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি, এই দেখেন কাগজ। রাজা কাগজ দেখতে লাগলো। এরা সবাই ব্যাংক থেকে ঋণ নিয়েছে বাড়ি করার জন্য। এরা সময় মতো টাকা পরিশোধ করতে পারেনি, তাই আমার এই জায়গাটা দখল করতে এসেছি। এরা যা বলেছে সব কি সত্য? সব লোকদের বলল। সবাই মাথা নিচু করে ফেলল। রাজা বুঝতে বাকি রইল না। অফিসার, যদি টাকা আমি এখন দিয়ে দিই তাহলে? আপনি যদি আমাদের পাওনা টাকা দিয়ে দেন তাহলে আমরা সবাই এই জায়গাটা আপনাকে দিয়ে দেব। ঠিক আছে। আফজাল, আমি একটা ঠিকানা দিচ্ছি, তোরা সবাই চলে আয়। কিছু সময় পর সবাই চলে এলো। ভাই কি হয়েছে বলো? এই অফিসারদের পাওনা টাকা পরিশোধ করে দে। আপনার যান, আমি বিকালে আপনাকে টাকা দিয়ে আসবো। অফিসারদের বলল। তারপর সব অফিসার চলে গেল। তুমি অনেক মহান, তুমি সত্যি অনেক মহান। আমরা জানি না মানুষ কেন তোমাকে ভিলেন বলে, আসলে তুমি হিরো। আফজাল, বলো ভাইয়া। এইসব বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দে। কি বলছো? যা বলছে তাই কর। তারপর রাজার লোকেরা সব বাড়িতে আগুন ধরিয়ে দিল। তোকে আমরা একটু আগে হিরো বলেছিলাম, আসলে তুই হিরো না, তুই আসলে ভিলেন। আমরা তোকে দেখেছিলাম আমাদের সাহায্য, আর তুই তো এসে আমাদের আরো ক্ষতি করে গেলি। সব জায়গায় নিজের করে নিলি আর আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিলি। তোর কখনো ভালো হবে না, তোকে অভিশাপ দিচ্ছি, তোর মৃত্যু রাস্তায় কুকুরের মতো হবে।
রাজার সব লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রাজা মাথা উঁচু করে সব বাড়ি পুড়তে দেখছে। তারপর রাজা ও সবাই সেখান থেকে চলে আসে। ভাই একটা কথা বলবো? বল। যখন ওরা তোমাকে খারাপ খারাপ কথা বলছিল তখন তুমি ওদের সত্যি বললে না কেন? আমি কারো কাছে হিরো হতে চাই না তাই। আর এখানে কাল থেকে যেন বাড়ি বানানোর কাজ শুরু হয়, আর ব্যাংক থেকে সব দলিল এনে ওদের দিয়ে দিবি। ঠিক আছে ভাইয়া। তারপর বাড়িতে চলে এলো। আফজাল, বাড়িতে কাজের লোক রেখেছিস নাকি? না তো। রান্নাঘর থেকে খাবারের এত বাসনা আসছে কেন? আমি গিয়ে দেখছি। বলি রান্নাঘরে চলে গেল। কিরে, তুই মুচকি মুচকি হাসতেছিস কেন? তুমি রান্নাঘরে গিয়ে দেখো কি এসেছে। বলে বাড়ির বাইরে চলে গেল। তারপর রাজা রান্নাঘরে গেল। এই মেয়ে, তুমি এইখানে কি করো? বারে, দেখতে পাচ্ছ না তোমার জন্য আমি রান্না করছি? এখনই আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে খাইয়ে তারপর আমি চলে যাব। রান্না করছে আর কথা বলছে। দেখ, তোমাকে দেখার জন্য তো আসলাম। ভালোভাবে বলছি, এখন থেকে চলে যাও। তুমি শুধু আমার ভালো দিকটা দেখেছো, খারাপটা কিন্তু দেখোনি। আচ্ছা দেখি তুমি কি খারাপটা দেখাতে পারো। এই তোমার সাহস? আমি এক পা সামনে এলাম বলে তুমি 2 পা পিছিয়ে গেলে। আফজাল, আফজাল, এই সব সময় শুধু আফজল আফজল কেন করো? আমি তোমাকে ভয় পাই না, আফজলকে কেমন করে ভয় পাবো? তাই তো, এই মেয়ে তো আমাকে ভয় পায় না, আফজালকে কেমন করে ভয় পাবে? ভাইয়া কি জন্য ডাকছো? চাচিকে ডেকে নিয়ে আয়। চাচি পাশের বাড়িতেই থাকে। ঠিক আছে ভাইয়া। একটু পর চাচি আসলো। কি হয়েছে রাজা, আজ হঠাৎ করে ডাকলি? আসসালামু আলাইকুম চাচি আমা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা। তা তোমাকে তো চিনলাম না, কে তুমি? আপদ, চিনি না জানি না বাড়িতে এসে উঠেছে। আমি তো মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। মিথ্যে বলছে চাচি আমা, আমার সাথে অনেক দিন ধরে প্রেম করে আসছে। এখন আমি বিয়ে করার জন্য বলছি বলে আমাকে চিনতে পারছে না। এই মেয়ে, এসব কি বলছো? আমি তো তোমাকে ভালো করে চিনি না। আমি আগেই সন্দেহ করেছিলাম, তার জন্য বিয়ের কথা বললে সব সময় এড়িয়ে যেত। থাক মা, তুই আর কান্না করিস না। রিয়া তখন রাজাকে চোখ মারলো আর ইশারায় বোঝানোর অভিনয় কেমন হয়েছে। চাচি, তুমি এখন যাও, পরে এসো। কি হলো? চাচিকে কেন পাঠিয়ে দিলে? দেখো, আমি ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও, তা না হলে এখন আমার রাগটাও দেখবে। ঠিক আছে, আমি চলে যাব। আমি যা রান্না করেছি তা খেয়ে নাও, তুমি খেলেই আমি চলে যাব। মহা ভেজালে পড়লাম তো, এই মেয়ে তো কিছুতেই যাচ্ছে না। খাবারে মনে হয় বিষ দিছ, তার জন্য এত করে খেতে বলছো? বলা তো যায় না, আমার তো আবার অনেক দুশ্মন। রিয়া কিছুক্ষণ রাজার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকলো। তারপর একটা প্লেটে সব খাবার একটু একটু বেড়ে নিয়ে খেলো। যদি 5 মিনিটের মধ্যে আমার কিছু হয়ে যায় তাহলে বুঝবে আমি খাবারে বিষ মিশিয়েছি। আর যদি কিছু না হয় তাহলে সব খাবার তোমাকে খেতে হবে। চলো চলো, চোখে রাগি ভাব নিয়ে বললেন। ও, তাহলে আমাকে খাইয়ে মারার ধান্দা, তাই তো? এতগুলো খাবার একটা মানুষ খেলে তো এমনিতেই মরে যাবে। রিয়া এবার রীতিমতো রেগে গেল, চোখ মুখ নাক মরিচের মতো লাল হয়ে গেল। রিয়া অবস্থা রাজার একটু হাসি পেল। তারপর রাজা আর কিছু না বলে খাওয়া শুরু করলো। রিয়া এবার মুচকি হাসলো। কেমন হয়েছে আমার রান্না? একদম বাজে খাবার হয়েছে। রিয়া এবার মন খারাপ করে দাঁড়িয়ে রইল। খাওয়া শেষ করে বলল, রান্নাটা ভালো হয়েছে। ধন্যবাদ। এখন তাড়াতাড়ি বিদায় হও। তুমি বললেও আমি এখন আর থাকবো না। তারপর রিয়া সবকিছু গুছিয়ে রেখে চলে গেল। ভাই, আজ তোমার ফ্যামিলি আর তোমার শত্রুরা ওসমান ভাইয়ের বাড়িতে আসবে, আমাদের ইনভাইট করেছে। ঠিক, আমি যাব। আর আমাকে মারার জন্য কি প্ল্যান করেছো তাও তো জানতে হবে। ঠিক আছে ভাইয়া। রাজার ফ্যামিলিতে দাদি, বাবা, মা, কাকা, কাকি, রাজার আপন এক ভাই ও চাচাতো এক ভাই এক বোন আছে। রাজা আরেক আপন আরেক ভাই ছিল, যাকে রাজা নিজেই মেরে ফেলেছে।
তিন ভাইয়ের মধ্যে রাজা সবচাইতে ছোট। রাজা বড় ভাই বিয়ে করেছে। সন্ধ্যায় রাজা ও তার লোকেরা পার্টিতে চলে যায়। ভাইয়া ভালো আছেন? ভালো। তা পার্টি কি উপলক্ষে দেওয়া হয়েছে? আমার মেয়ের জন্মদিন, আসেন ভাই বসেন। রাজা গিয়ে বসে পড়ল। একটু পর রাজ পরিবার সবাই চলে আসে। ভাই, আপনার পরিবারের সবাই এসে গেছে। রাজা পিছনে চেয়ে দেখে, আবার সামনের দিকে ফিরে তাকালো। একটু পর, শুনলাম তুই শামীমকে বিয়ে করেছিস। রাজার চাচাতো বোনকে জিজ্ঞেস করলো, আমি কাকে বিয়ে করি আর না করি তা শোনার আপনি কে? ভুল করছিস তুই, শামীম ভালো ছেলে না। ভাইয়া ভাইয়া, চিৎকার করে রাজার বড় ভাইকে ডাকলো। কি হয়েছে তমা? এই ছেলেটি আমাকে বিরক্ত করছে। আরমান রাজার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, তোকে চাইলে আমি এখানে মেরে ফেলতে পারবো। আমি চাই না তোকে আমার ফ্যামিলির সামনে মারি। বাঁচতে চাইলে এখনই চলে যা। এতই সহজ রাজাকে মারা? একবার চারিদিকে একটু চেয়ে দেখ। আরমান চারিদিকে চেয়ে দেখলো সবার মাথায় একজন করে বন্দুক ধরে আছে, এমনকি তার পরিবারের উপরে। তুই যদি একটা গুলি চালাস, তার পরের সেকেন্ডে 100 গুলি চলবে। আমি দয়া মায়া করবো না, কারণ এই জিনিসটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। তুই আর বেশি দিন বাঁচতে পারবি না। 12 বার তো মারার চেষ্টা করেছিস, ঠিক আছে আরো চেষ্টা করে দেখতে পারিস। আফজাল, জি ভাইয়া। সবাইকে নিয়ে চল। এখন এরা আমাকে মারার প্ল্যান করবে। আপনার আব্বুকে বলবেন মানুষের জমি যেন কেড়ে নেওয়ার চেষ্টা না করে, আর যদি নিতে আসে সেখানে কিন্তু আমিও অবশ্য থাকবো। গুড বাই আরমান চৌধুরী। রাজা কালো সানগ্লাস চোখে পরে ভিলেনের মতো হাসি দিয়ে এলো। ভাই, একটা প্রশ্ন করব? কর। তোমার ফ্যামিলি কেন তোমার দুশ্মন? তোমাকে কেন মারতে চায়? আর তুমি কেন তোমার আপন বড় ভাইকে মেরে ফেলছেন? কতবার বলবো আমি তোর এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাই বলবে কেন? আমি তোমার কি? এ কি, আমার ভাই দেখি আমার উপর রাগ করেছে। এখন আমার কি হবে? আমাকে তো একজন মেরে ফেলবে বলল। তুমি শুধু একবার হুকুম করো, এক্ষুনি ওদের মেরে ফেলবো। এই তো আমার ভাই, যে সব সময় আমাকে নিয়ে ভাবে। কিন্তু তুমি তো আমার কথা একবারও ভাবো না। আচ্ছা বল তুই কি চাস? আমার একটা ভাবি চাই। আবার সেই ফালতু পেঁচাল? ফালতু তো লাগবেই এখন। কালকে আমার জন্য একটা ভাবি নিয়ে আসবো। তোমার ভাবি মানে? হ্যাঁ, তোকে বিয়ে করাবো। এমনিতে এখন বাড়িতে একটা মেয়ের প্রয়োজন। আমি পাবো ভাবি, আর আমার ভাই পাবে বউ। তোমারই বিয়ে করার দরকার নেই, আমারও বিয়ে করার দরকার নেই। ভাই, ওইটা ভাবি না? দেখো, কয়েকটা ছেলে ভাবিকে বিরক্ত করছে। গাড়ি থামা। তারপর রাজা একাই গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পিছনে দাঁড়ালাম। রিয়া রাজাকে দেখে মুচকি এসে এবার ছেলেগুলোকে মারতে লাগলো। ছেলেগুলো রাজাকে দেখে পা জড়িয়ে ধরলো। মাফ করে দেন ভাই, আমার একটু ভুল হয়ে গেছে। আমি যদি না আসতাম তাহলে ভুল হয়েছে বুঝতে পারতি। আর কখনো এরকম কাজ করব না। এবার থেকে সব মেয়েদের সম্মান করব। আফজাল, হ্যাঁ ভাই বলো। এসব কয়টাকে নিয়ে যা, এদের নিয়ে শিখিয়ে দে মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। ভাই ভুল হয়ে গেছে, আর হবে না। ভাই এবারের মতো মাফ করে দাও। ভুল কোনটা? কি বলে? আমি তোমাদের শেখাবো, চলো। এত রাতে যদি কোনো মেয়ে রাস্তা একা দাঁড়িয়ে থাকে তাহলে কি ছেলে বিরক্ত করবে না? আসলে এখানে একটা কাজে আসছিলাম, কিন্তু এখন কোনো গাড়ি পাচ্ছি না। দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর ওই ছেলেগুলো তখন। গাড়িতে বসো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা। মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে বসো। এখন রাজা গাড়ি চালাচ্ছে। আচ্ছা, তোমার কি সব সময় এই বডিগার্ড থাকে? কেন, না থাকলে কি আমাকে মেরে ফেলবে? আচ্ছা, তোমার জন্মের সময় কি তোমার মুখে মধু দিয়েছিল? কেন? কারণ তোমার মুখ থেকে সব সময় তেতো কথা বের হয়। আমি এমনি। তা কোথায় গিয়েছিলে? পার্টিতে। দেখো, পার্টিতে যাও আর যেখানেই যাও, তোমার পাশে যেন আমি কোনো মেয়ে না দেখি। আপাতত তুমি এখন তোমার হোস্টেলের ভিতরে যাও। এত তাড়াতাড়ি এসে গেছে? ঠিক আছে, আর আমার কথা যেন মনে থাকে। বলেই গাড়ি থেকে নেমে যায়। রাজার সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায়। রিয়া রাজার গাড়ির দিকে চেয়ে অদ্ভুত রকমের একটা হাসি দিয়ে হোস্টেলের ভিতরে চলে যায়। সকালবেলা রাজা ঘুমিয়ে আছে।
তার মনে হচ্ছে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে চোখ খুলে দেখলো তার দাদি। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আমি অনেক ভালো। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। একটু পর। আমার একটা কথা রাখবি? কি কথা বলো? তুই তাড়াতাড়ি একটা বিয়ে করে নে। আমি সব কথাই রাখতে পারবো, কিন্তু এটা না। আমি মরে গেলে তখন তো তুই একা হয়ে যাবি। তোর দাদির তো ইচ্ছে তোর সন্তান দেখার। খুব তাড়াতাড়ি সেই ইচ্ছে পূরণ হবে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই মেয়েটা বলে কি? তোমাকে তো চিনলাম না। আমি হচ্ছি আপনার নাতির বউ। এই মেয়ে কি বলছো এসব? দেখছেন দাদি, আপনার নাতি সব সময় আমার উপর রাগ দেখায়। রিয়াকে কিছু বলতে যাবে তার আগেই রাজার মোবাইলে ফোন আসলো। হ্যালো। হ্যালো মাই ডিয়ার সন। সোহেল খান রাজার বাবার নাম। তাহলে আপনি? জানি তুই অনেক বোকা। এই বাড়িতে থেকে তোর দাদি খাবার নিয়ে গেছে আর তুই বিশ্বাস করে খাচ্ছিস। একবার ভাবলি না এই খাবার তো আমরা বিষ মিশিয়ে দিতে পারি। রাজা হাসপাতালে যাওয়ার জন্য ওঠে। রাজা, তোকে তো আরেকটা খবর দেওয়া হয়নি, খবরটা কি শুনবি? কি? তোর ভাই মানে তুই যার কাছে আশ্রয় নিয়েছিস তার ছেলেকে আমরা তো খুঁজে পেয়ে গেছি। এখানে রাজা ভাইয়ের নাম আয়ান, বয়স 9 বছর। রাজার যখন তার বাবার সাথে শত্রুতার সৃষ্টি হয় তখন আয়ানের বাবার কাছে আশ্রয় নেয়। আয়ানের বাবা ছিলেন শহরের নামকরা গুন্ডা সোহেল খান। আরে বাবা রাগ করে না, এখন তুই ঠান্ডা মাথায় ভাব নিজে হাসপাতালে যাবি নাকি তোর ভাইকে বাঁচাতে যাবি, কারণ আমার লোক ইতিমধ্যে তোর ভাইকে মারার জন্য বেরিয়ে পড়েছে। বাই বাই। কি হয়েছে? রাজা কিছু না বললে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। দাদি ভাইয়া তাড়াহুড়ো করে কোথায় গেছে? আমিও তো কিছু বুঝতে পারলাম না। আরমান। হ্যাঁ বাবা। আমার বন্ধুকে জানিয়ে দে আমাদের পথের কাঁটা আর নেই, বিকালে পার্টি হবে। ঠিক আছে বাবা। এদিকে সোহেল খানের লোক আয়ানকে মারার জন্য এসে গেছে। আয়ান ওদের দেখে দৌড় দেয়। আয়ানের পিছনে ওরা দৌড়ানো শুরু করে। হঠাৎ আয়ানের পা ইটের সাথে ধাক্কা খায় আর আয়ান পড়ে যায়। এদিকে রাজা বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হতে দেখে রাজার মোবাইল ফোন ট্র্যাক করে আফজাল ওদের লোক বেরিয়ে পড়ে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দাও। ভাইয়া জানলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। একটি লোক হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে। যেই কোপ দিবে তখনই রাজা গাড়ি এসে লোকটির উপর উঠিয়ে দেয় আর রাজা গাড়ি থেকে নেমে আসে। রাজা ভাইয়া। রাজা মরে গেলেও তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দিবে না। রাজাকে দেখে সোহেল খানের লোকেরা ভয় পেয়েছে। তোদের মাথায় আসলে কিছুই নেই। আমি বিষ তো খেয়েছি অনেক আগে, কিন্তু দেখ এখনো তোদের সামনে দাঁড়িয়ে আছি, একটু মাতালের মতো ঢুলছি, আর শক্তি সেটা তোরা এখনো বুঝতে পারবি। তারপর রাজা একাই সবাইকে অনেক মারে, সবাই আছামরার মতো অবস্থা। তখন ওদের মধ্যে একজনের ফোন বেজে ওঠে। রাজা ফোনটি রিসিভ করলো। রাজার ভাইকে কি মেরে ফেলেছিস? মাই ডিয়ার ফাদার, রাজা মরে গেলেও তার ভাইয়ের কিচ্ছু হবে না। ও তাহলে তুই এখনো বেঁচে আছিস? আমি বেঁচে আছি বা থাকবো সেটা কালকে বুঝতে পারবেন সোহেল খান। ফোনটি রাজা জোরে মাটিতে ছুঁড়ে মারে, তারপর আয়নের কাছে যায়। ভাইয়া। ভয় পাস না, আমি এখনো বেঁচে আছি বলেই রাজা মাটিতে পড়ে যায়। তখন আফজাল ও তার লোকেরা চলে আসে, রাজাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। একটু পর ডাক্তার ওটি থেকে বের হয়ে আসে। ভাইয়ার কি অবস্থা? আমার ভাইয়া ঠিক হয়ে যাবো তো ডাক্তার? সে এখন বিপদমুক্ত। আসলে তাকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষ খাওয়ার কিছু সময় পর সে অনেকগুলো লবণ মরিচ খায়, যার কারণে সে বমি করে। এতে বিষ তার শরীরে ভালোভাবে প্রভাব পড়তে পারেনি। থ্যাংক ইউ ডক্টর। আমার কি ভিতরে আসতে পারি? তার শরীর অনেক দুর্বল বলে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, আর আপনার ভিতরে যেতে পারেন। কিছু সময় পরে। আয়ান তুমি এখানে বসো, আমি এক্ষুনি আছি। ভাইয়া যে পর্যন্ত ঘুম থেকে না উঠবে সে পর্যন্ত কাউকে ভিতরে আসতে দেওয়া যাবে না। সে ভাবি হোক, পুলিশ হোক, সে যাই হোক, বুঝলি? রাতে। যে করে হোক আজ রাতের মধ্যে রাজাকে হাসপাতালে মেরে ফেলতে হবে। এটা সম্ভব বাবা। হাসপাতালের মধ্যে রাজাকে কেউ মারতে পারবে না, কারণ পুরো হাসপাতাল রাজার লোকেরা পাহারা দিচ্ছি। হাসপাতালের ভিতরে আমাদের লোক ঢুকতে পারবে না। যে ডাক্তার রাজা ট্রিটমেন্ট করছে তার ফ্যামিলিকে কিডন্যাপ করে নাও, তারপর হুমকি দাও রাজাকে না মারলে তার ফ্যামিলিকে মেরে ফেলবো আমরা। ডাক্তারের ফ্যামিলিকে আগেই কিডন্যাপ করে নিয়ে গেছে রাজার লোকেরা, আর ওই হাসপাতালে ওই ডাক্তারের মোবাইল ফোন নিয়ে গেছে যেন কারোর সাথে কোনো রকম যোগাযোগ না করতে পারে। তাহলে ওই হাসপাতালে রাজার যত লোক আছে তার চেয়ে দ্বিগুণ লোক পাঠা, রাজাকে শেষ করে দে।
20,000 মানুষ হাসপাতালের বাইরে বসে আছে, ওইখানে কোনো রকম কিছুই করা যাবে না। আমি ভাবছি কালকে সকালে আমাদের কি কি সারপ্রাইজের মুখোমুখি হতে হবে। এক কাজ কর, আমাদের বিশ্বস্ত যত লোক আছে ওদের এই শহর ছেড়ে চলে যেতে বল। ঠিক আছে বাবা। সকাল। বাবা দরজা খুলি তাড়াতাড়ি। কি হয়েছে, এভাবে কেন ডাকছিস? একবার বাইরে এসে দেখ। তুই এভাবে কাঁপছিস কেন? একবার বাইরে এসে দেখো। সোহেল খান বাহির থেকে বের হয়ে যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না। চোখ বড় বড় হয়ে গেল, কারণ কাল আয়ানকে যারা মারতে গেছিল তাদের সবাইকে মেরে বাড়ির সামনে ঝুলিয়ে রেখে গেছে। তাদের কপালে লেখা ফেলেন, সারপ্রাইজ সারপ্রাইজ। রাজা! আরে রেগে যাচ্ছেন কেন বাবা? ঠান্ডা মাথায় ভাবো আর আপনার লোকদের সাবধানে থাকতে বলেন। আর হ্যাঁ, আপনার কি যেন ফ্যাক্টরি আছে, মদের ফ্যাক্টরি, আরো কি কি? আপনার লোক পাঠান, বলা তো যায় না যদি আগুন লেগে যায়। রাজা, আমাদের ফ্যাক্টরিতে তাড়াতাড়ি লোক পাঠাও। যদি রাজা ওখানে আসে জানে মেরে ফেলতে বলবি। আচ্ছা, তাহলে রাতেই ফোন করে জানবো আজকের সারপ্রাইজ গুলো আপনার কেমন লাগলো। বাই ফাদার। বাবা কি হয়েছে? অলরেডি আমাদের সব ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিয়েছি। সোহেল খান কপালে হাত দিয়ে দরজার সামনে বসে পড়ল। ক্ষমতা দিয়ে রাজাকে শেষ করা যাবে না, বুদ্ধি দিয়ে শেষ করতে হবে। তার আগে আমাদের তোমার বিয়ে সরকারের ছেলের সাথে দিতে হবে, আর এতে আমাদের শক্তি বেড়ে যাবে। ঠিক আছে। রাজা বাড়িতে। আফজাল, বলো ভাইয়া। আয়ান সকালে খেয়েছে? না ভাইয়া, আয়ান রাগ করে রুমে শুয়ে আছে। রাগ কেন করেছে? সকালে তুমি আয়ানকে বলে বাইরে চলে গেছো তাই। আচ্ছা ঠিক, তুই খাবার রেডি কর, আমি আয়ানকে নিয়ে এসেছি। ঠিক আছে ভাইয়া। রাজা আয়ানের রুমে গেল। আয়ান উপর হয়ে শুয়ে কান্না করছে। রাজা গিয়ে আয়ানের পাশে বসে মাথায় হাত রাখলো। আয়ান মাথা তুলে রাজাকে দেখে আবারও শুয়ে পড়ল। আমি কিন্তু সকালে এখনো খাইনি। আমি খাবো না, তুমি গিয়ে খেয়ে নাও। বলছিলাম আজকে আমি, তুই, আফজাল সকালে খেয়ে তারপর অনেক মজা করব। না আমি খাবো না। ঠিক আছে, তুই যদি তোর ভাইকে কষ্ট দিতে চাস তাহলে আর কি, না খেয়ে থাকবো। আয়ান তখন উঠে রাজাকে জড়িয়ে ধরে কান্না করে। চলো ভাইয়া, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। আমি আব্বুকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। আরে পাগল, আমার কিচ্ছু হবে না, এত কেন ভয় পাচ্ছিস? আব্বু আমাকে এই কথাই বলতো যে আমার কিচ্ছু হবে না, কিন্তু আব্বু তো আমাকে রেখেই চলে গেল। আচ্ছা আগে খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই নে, হা কর। তার আগে একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা কি শর্ত? খাওয়ার পরে তুমি আর আফজাল ভাই নাচবে। না, এটা হবে না। আফজাল ও বাকি সবাই নাচবে, আমি আর তুই বসে দেখব। না, তুমি আর আফজাল নাচবে আর আমরা সবাই দেখবো, তা না হলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া পরে আয়ান, এবার তোমরা দুইজন নাচো আর তোমরা এসে আমার সাথে বসো। তারপর গান চালু হলো। সবাই রাজা আর আফজালের নাচ দেখে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবার হাসির সাথে সাথে একটি মেয়ের হাসিও কানে আসলো রাজার। দরজার দিকে তাকিয়ে দেখে রিয়া হাসতেছে। রাজা সবাইকে বাইরে চলে যেতে বলল। তুমি? আমি হলাম তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। এই, তুমি একদম ওর সাথে মজা করবে না। আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তুমি আমার সম্পর্কে কি জানো? আমি হলাম ভিলেন, মানুষ মারতে 1 সেকেন্ডও সময় নেই না। আর তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আমাকে ভালোবাসার একটা কারণ দেখাও। তুমি আজ পর্যন্ত যাকে মেরেছো তারা সবাই খারাপ মানুষ ছিল, আর তোমাকে আমি না, অনেক মেয়ে ভালোবাসে। তুমি ভিলেন বলে তোমাকে কেউ বলতে পারে না। তাহলে তুমি কেমন করে বলছো? কারণ আমি হলাম ভিলেনই। এইসব প্রেমের ভূত মাথা থেকে নামিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। আয়ান, ভাবি হিসেবে আমাকে কেমন লাগে তোমার? অনেক ভালো। কয়েক মিনিটেই বুঝে ফেললি? কয়েক মিনিট তো না, এর আগে অনেকবার দেখা হয়েছিল। মানে? তখন আমি জানতাম না যে আয়ান তোমার ভাই। যদি জানতাম তাহলে অবশ্য তোমার ভাইকে আগে পটাতাম। জানো ভাইয়া, ভাবিনা অনেক ভালো। আমাদের এখানে এসে ছোট ছোট বাচ্চাদের চকলেট কিনে দেয়, আমাদের অনেক আদর করতো। তুমি এতিমখানায় কেন যেতে? আসলে আমিও এতিমখানায় মানুষ হয়েছি। আমার বাবা মা অনেক আগে মারা গেছে। আমি এই শহরে থাকি না, এই শহরে এসেছি পড়ালেখার জন্য। আর কেন জানি
তোমাকে আমার অনেক ভালো লাগে। সরি, আসলে আমি বুঝতে পারিনি তোমার মা বাবা নেই। এ কি, ভিলেন সাহেব দেখি আবার মন খারাপ করতে জানে। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবার ভিলেনগিরি করতে শুরু করে দিয়েছে। একটা কথা মনে রাখবে ভিলেন সাহেব, তুমি যদি হও ভিলেন তাহলে আমি হলাম ভিলেনই। ভাইয়া, ভাবি এখানেই থাকবে আর আমার সাথে গল্প করবে। ভাবি তুমি তো এখানেই থাকবে, তাই না? আমি তো থাকতে চাই, কিন্তু তোমার ভাই কি রাখবে? অবশ্যই রাখবে। আমি ভাইয়ার কাছে যা চাইবো ভাইয়া আমাকে তাই দেয়। আমি এখন বাইরে যাব, তুমি কিন্তু বাড়িতেই থাকবে। আর কিছু দরকার হলে আফজাল ভাইকে বলবে, ভাইয়া তোমাকে এনে দিবে। কখন আসবে? রাতে আমার আসতে দেরি হলে তুমি খেয়ে নিও। না, তুমি আসলে আমি খাবো না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। রাতে মাত্র একদিনে আমার সবকিছু শেষ করে দিল। কথায় আছে বাবা, যে যত তাড়াতাড়ি উপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে নামে। এবার রাজার মৃত্যু হবেই। কিরে, আমরা তো ওকে মারার চেষ্টা করছি আর তাতে এত কিছু ধ্বংস করে দিল। আরেকবার যদি চেষ্টা করি তাহলে তো আমাদের সবাইকে মেরে ফেলবে। একটা জিনিস লক্ষ্য করেছো বাবা, আমরা এর আগেও রাজাকে মারার চেষ্টা করেছি, কিন্তু রাজা ততটা ভয়াবহ রূপ কখনো দেখিনি। রাজার এতটা ভয়াবহ রূপ কখনো দেখিনি। কিন্তু আমরা যখন আয়ানকে মারার চেষ্টা করলাম তখনই কিন্তু রাজা এতটা ভয়াবহ রূপ ধারণ করলো। তার মানে রাজা দুর্বল জায়গা আয়ান। হ্যাঁ বাবা, এবার আয়ানকে আমরা ইউজ করে রাজাকে মারবো। গুটি সাজানো হয়ে গেছে বাবা, এবার শুধু সময়ের অপেক্ষা। এবার রাজার মৃত্যু নিশ্চিত। রাতে রাজা বাড়িতে ফিরে আসে। এ কি, তুমি এখনো যাওনি কেন? আয়ান বলল তুমি যে পর্যন্ত না আসো সে পর্যন্ত থাকতে। ঠিক আছে, আমি আফজালকে বলছি তোমাকে হোস্টেলে পৌঁছে দিবে। কি ছেলে রে বাবা, এত রাত হয়েছে তাও চলে যেতে বলছে। বলতেও তো পারে আজকে যেও না, আজকে থেকে যাও। কি ভাবছো? না মানে আসলে ভাবি আজকে কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। না, আয়ান আবার কালকে আসবে, আজকে চলে যেতে দাও। ভাবি আজকে থেকে যাও না প্লিজ। রিয়া এবার রাজার দিকে তাকাচ্ছে। রাজা বুঝতে পারলো তার কাছে অনুমতি চাইছে থাকার। যদি তুমি থাকতে চাও তাহলে আজকে থাকতে পারো। রিয়া মুচকি হেসে দিল। ওকে, আজকে আমি যাব না। আজকে আমি তোমার সাথে সারা রাত বসে গল্প করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। এবার তোমরা দুজন হাত ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। রাজা রুমে গিয়ে আফজালকে ফোন করলো। হ্যাঁ ভাই বলো। রিয়ার সম্পর্কে আমার সব তথ্য চাই। ভাই, আমি খোঁজ নিয়ে দেখেছি, রিয়া ভাবি যা বলছে সব সত্য। আমার তারপরেও সন্দেহ হচ্ছে রিয়ার উপর সব সময় যেন আমাদের লোক নজর রাখে। জি। তারপর রাজা নিচে নামলো। ভাবি আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভাবি তুমি আমাদের বাড়িতে একবার চলে আসো। আমি তো আসতে চাই, কিন্তু তোমার ভাই তো রাজি হয় না। ভাইয়া তুমি ভাবিকে একবার একটু নিয়ে আসো না। চুপচাপ বসে খাও। আয়ান আর কিচ্ছু বলল না, চুপচাপ বসে খেয়ে রুমে চলে গেল। রাজা একটু পর আয়ানের রুমে গিয়ে দেখলো রিয়া আয়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তোমার জন্য পাশের রুম রেডি করা হয়েছে। আমি যদি আয়নের সাথে ঘুমাই তাহলে কি সমস্যা হবে? রাজা একটু ভেবে বলল, ঠিক আছে, তুমি এখানে ঘুমাও। তারপর রাজা গিয়ে নিজের রুমে শুয়ে পড়ল। সকালে রাজার মনে হলো তার রুমে কেউ আসছে। রাজা চোখ বন্ধ করে শুয়ে রইল। একটু পর রাজা বুঝতে পারলো কেউ তার কপালে চুমু খেলো। রাজার সাথে সাথে চোখ খুলল আর দেখলো রিয়া পাশে বসে আছে। রাজা চোখ খুলেছে দেখে রিয়া দৌড় দিবে তার আগেই রাজা হাত ধরে ফেললো আর টান দিল। রিয়া গিয়ে রাজার উপরে পড়লো। দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। এত সকালে আমার রুমে কি? না মানে আসলে এমনি। না মানে আসলে এমনি কি? মারতে এসেছো আমাকে? আমি মারতে আসিনি, তোমার প্রেমে মরতে এসেছি। তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। আমার সাথে থাকলে তোমার জীবনের কোনো গ্যারান্টি থাকবে না, যে কোনো সময় উপরে চলে যেতে পারো। আমি এইটুকু বিশ্বাস করি, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ আমাকে কেউ ছুতে পারবে না। তখন আয়ান দরজার সামনে এসে গলা ঝাড়ি দিল। রিয়া পিছনে তাকিয়ে দেখলো আয়ান, আর সাথে সাথে রাজার উপর থেকে উঠে পড়লো। আয়ান তুমি এখানে? তোমাকে খুঁজতেছিলাম। চলো তাহলে।
রিয়া যাওয়ার সময় চোখ মেরে গেল। রাজা উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। খাবার খেয়ে রিয়াকে নিয়ে তার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। আমাকে কি ভালোবাসা যায় না? না, কেন? কারণ আমি বিবাহিতা। তা তোমার বউ কোথায় শুনি? আমার শত্রুরা মেরে ফেলেছে। আই এম সরি। একটু পর, সত্যি কি তুমি বিয়ে করেছিলে? আমি কারোর সাথে মিথ্যা কথা বলি না। খুব ভালোবাসতে তাকে? বলো না। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি বলো আর নাই বলো, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। আমার পেছনে ঘুরে তোমার শুধু সময় নষ্ট হবে। দেখা যাবে। এখন নামো, আমরা এসে গেছি। রিয়া রাজার গালে একটা কিস করে আর তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। বাই। রাজা আবার তার ড্রাইভিং এ মনোযোগ দেয়। তখন রাজার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখলো আফজাল ফোন করেছে। হ্যাঁ বল। কাল রাতে তোমার সাথে শামীমের বিয়ে হয়ে গেছে। তারা নিজের মেয়ের কপাল নিজের হাতে পড়ল। এবার তারা বুঝবে সরকার কি জিনিস। কিছুদিন পর, ভাইয়া চলো আজকে আমরা ঘুরতে যাব। বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছে না। ঠিক আছে, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তাহলে আমি রিয়া ভাবিকে একটা ফোন করে জানিয়ে দিই। ঠিক আছে। আয়ান রিয়াকে সব বলল। আজকে একটা সুযোগ আছে রাজা আর আয়নকে মেরে ফেলার। ফোনে কথাটি বলল। কিন্তু যদি রাজকে না মারতে পারি আর ও যদি তোমার আসল পরিচয় জেনে যায়, কারণ রাজার সাথে যারা থাকে তারা খুব বিশ্বস্ত, তারা বাইরে কখনো বলবে না রাজা কোথায় যাবে, সন্দেহ তোমার দিকে আসবে। যদি রাজাকে না মারতে পারো তাহলে আমাকে একটা গুলি করবে। আর এমনিতেই রাজা সবার আগে তার বাবা আর ভাইকে সন্দেহ করবে, তোমার ওপর কখনো সন্দেহ করবে না। ঠিক আছে, আমাকে শুধু জানিয়ে দিও কোথায় যাবে রাজা। ঠিক আছে। আই লাভ ইউ জানু। আই লাভ ইউ টু। ফোন রেখে দিল। রাজা, তুই আমার ভাইকে মেরেছিস, তোর মৃত্যু আমার হাতে হবে। আর তারপর আমার এই জানুটার, তোর পরিবারের সবাইকে সরকার বাড়ির গোলাম বানিয়ে রাখবো। তোর চাইতেও বড় ভিলেন এই রিয়া সরকার। বিকালে সবাই ঘুরতে বের হলো। রিয়া জানিয়ে দিল রাজাকে কোথায় হামলা করতে হবে, কিন্তু রাজা তাদের সবাইকে আরেক জায়গায় নিয়ে গেল। আমরা এখানে আসলাম কেন? আমাদের তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। তার জন্য তো সবাই আমাকে ভিলেন বলে। মানে? তোমাকে এত মানে করতে হবে না। ওই জায়গাটার থেকে এখানটা আরো বেশি সুন্দর। এই ভাবি, এদিকে আসো। আসছি। এ তো দেখি অনেক চালাক, তার জন্য এতবার মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছে, কিন্তু এইবার আর পারবে না। রাজা আবার গাড়িতে নিয়ে বসলো। তোর হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কখনো তোর উপরে সন্দেহ করিনি। সব সময় আমার পাশে থাকতি, তাহলে কেন আজ আমাকে মারার প্ল্যান করলি? তুই কি করে ভাইয়াকে মারার জন্য আরমানকে খবর দিলি? তুই কি করে ভুলে গেলি ভাইয়ের জন্য আমরা সব সময় জীবন দিতে প্রস্তুত? থাম তোরা। এই নে কাগজ, আর ব্যাংকে তোর নামে কিছু টাকা আছে, যা দিয়ে তুই সারা জীবন বসে বসে খেতে পারবি। আর আজকে থেকে তোর মুখ কোনো দিন আমাকে দেখাবি না। তোকে আমি মাফ করলেও আমার কাছে তোকে রাখতে পারবো না, কারণ তোর উপর আমি আগের মতো কখনো বিশ্বাস করতে পারবো না। আফজাল, ওকে নিয়ে যা, আর আমার সামনে ও যেন কখনো না আসতে পারে। ঠিক আছে ভাইয়া। রাজা সবার থেকে একটু দূরে গিয়ে একলা দাঁড়িয়ে রইল। রিয়া গিয়ে রাজার পাশে দাঁড়ালো। রিয়া তাকিয়ে দেখলো রাজার চোখে পানি। তুমি কাঁদছো কেন? রাজা পাশে তাকিয়ে দেখলো রিয়া, আর সাথে সাথে নিজের চোখের পানি মুছে ফেললো। কি হলো বলো? কাছের মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে না চাইতেও এই চোখ দিয়ে পানি ঝরে। এবার রিয়া চমকে উঠল। মানে? গাড়িতে গিয়ে বস, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। রাজা গাড়ির দিকে চলে গেল। তাহলে কি রাজা সব জেনে গেছে? না, এইবার আর দেরি করা যাবে না। আজ রাজা যখন আমাকে হোস্টেলে নামিয়ে দিতে আসবে, তখন রাজাকে শেষ করে দিবে। ফোন করে বলল, রাজা কি গাড়ি থেকে নামবে? আর রাজা তো একা যাবে না, ওর সাথে তো পোষা কুকুরগুলোও যাবে। তা নিয়ে ভাবতে হবে না, রাজা গাড়ি থেকে নামবে আর তখনই রাজার উপরে হামলা করবে। ঠিক আছে। সবাই বাড়িতে চলে আসলো। ভাবি, আজকে আমাদের সাথে থেকে যাও না প্লিজ। আয়ান, রিয়া তোমার ভাবি হয় না, আর কখনো রিয়াকে ভাবি বলবে না। আয়ান, তুমি আমাকে ভাবি বলবে, ঠিক আছে? আফজাল,
আয়ানকে নিয়ে রুমে যা। আয়ানকে নিয়ে রুমে গেল আর সাথে সাথে রিয়াকে চড় মারলো। রিয়া গালে হাত দিয়ে রাজার দিকে তাকিয়ে রইল। অনেক সহ্য করেছি, আর না। তুমি হয়তো জানো না, আমার সবচাইতে কাছের মানুষের উপর আমার দুশ্মনরা আক্রমণ করে, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আজকের পর থেকে এই বাড়িতেও আমার সামনে কখনো আসবে না। রাজা চলে গেল আর রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হচ্ছে এইসব? কি ভাবছেন? আমরা ভাইকে এরকম আগে কখনোই দেখিনি, তাই তো? রিয়া মাথা নাড়ল। আজকে আমাদের এক লোক ভাইকে মারার জন্য শত্রুদের সাহায্য করেছিল, কিন্তু ভাই আগে জানতে পারে আর তার জন্য আমাদের অন্য জায়গায় নিয়ে যায়। তার মানে আমাকে কেউ সন্দেহ করেনি। যাক, বাঁচা গেল। ভাই সবকিছু সহ্য করে, কিন্তু কাছের মানুষগুলো বেইমানি করলে মানতে পারে না, আর এখন সেই রাগ আপনার উপর ঝাললো। তোমার ভাই কি এইরকমই? ভাইয়ের মতো মানুষ খুব কমই আছে। মানুষ বিপদে পড়লে ভাইকে ডাকলে যায়, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। অপর থেকে ভাইকে দেখে সবাই ঘৃণা করবে, কিন্তু একবার ভাইয়ের ভেতর দেখলে সবাই ভালোবাসবে। আর আপনার তো এসব জানা আছে, তার জন্য তো ভাইয়ের প্রেমে পড়েছেন। আর চিন্তা করতে হবে না, কিছু সময় ভাই একা থাকলে রাগটা কমে যাবে, আর তখন আপনাকে এসে সরি বলবে। আচ্ছা, তোমার ভাইয়ের বউকে কারা মেরে ফেলেছে? ও, তাহলে আপনি জানেন ভাই বিয়ে করেছিল? আমি শুধু এইটুকু জানি, মেয়েটি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাকে ভাইয়ের শত্রুরা মেরে ফেলেছে। ঠিক আছে, তোমার ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব। কি ভাবছো? তুমি এখন পর্যন্ত কেন যাওনি? যাওয়ার জন্য তো ভালোবাসিনি, তোমাকে পাওয়ার জন্য ভালোবেসেছি। রাজা রিয়ার চোখের দিকে তাকিয়ে রইল। চলো, তোমাকে হোস্টেলে দিয়ে আসি। রিয়া রাজার হাত ধরলো। আমার চোখের দিকে তাকিয়ে বলো, এই কয়দিনে কি একটু আমার জন্য তোমার মনে ফিল হয়নি? রাজা রিয়ার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে নিল। কি হলো, চোখ নামিয়ে নিলে কেন? চলো, তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। নিশানা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। রাজা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। রাজা রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে, হোস্টেলের সামনে নেমে পড়ে। যাওয়ার অভিনয় করে রিয়া। রাজার সাথে সাথে গাড়ি থেকে নামে আর রিয়ার হাত ধরে টেনে তোলে। ঠিক তখনই গুলির শব্দ হয়। রাজা পেছনে তাকিয়ে দেখে কেউ একজন তাকে গুলি করেছে, কিন্তু মারুফ সামনে চলে আসার জন্য গুলিটা মারুফের বুকে লাগে। আবারও গুলি চালাতে লাগলো। এবার একটি গুলি রাজার ডান হাতে লাগলো। রাজা গুলি করতে লাগলো। তাড়াতাড়ি মারুফ আর রিয়াকে গাড়িতে তুললো আর গাড়ি চালাতে লাগলো। তোকে আমি এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তুই তারপরও কেন আসলি? তাহলে আমাকে কেন মারতে চেয়েছিলি? তোর কিছুই হবে না, আমি তোকে বাঁচাবো। রাজা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। মারুফকে ওটিতে নিয়ে যায় আর রাজাকে ডাক্তার নিয়ে যায়। তোকে দিয়ে একটা কাজও হয় না, রাজা এখনো বেঁচে আছে। আমার কি দোষ? আমি তো ঠিক মতো গুলি করেছি, কিন্তু মাঝখানে রাজার লোক এসে দাঁড়িয়ে পড়ে। তোকে আর কিছু করতে হবে না, তোরা কেউ রাজাকে মারতে পারবি না। এর পরের বার যে কাজটা দিব সেই কাজটা দয়া করে ঠিক মতো করিস। ঠিক আছে, তুমি শুধু শুধু আমার উপর রাগ করো। ডাক্তার, আমাকে ছাড়েন, আমাকে মারুফের কাছে যেতে হবে। আপনি এই অবস্থায় বেড থেকে উঠতে পারবেন না, দয়া করে শান্ত হন। আমার ফোনটা দেন। রাজা আফজালকে ফোন করলো। আয়ান কোথায়? আমার কথা মন দিয়ে শোন। আমি বাড়িতে আসার আগ পর্যন্ত কেউ যেন আয়ানের কাছে যেতে না পারে, আর বাড়িতে লোক বাড়িয়ে দে। আফজাল পিছনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। ভাই, আয়ান সব শুনে ফেলেছে। আমি ভাইয়ার কাছে থেকে যাব। ঠিক আছে, আয়ানকে সাবধানে নিয়ে আসবি। যদি কেউ পথ আটকায় তাহলে তাকে মেরে ফেলবি। ঠিক আছে ভাই। একটু পর ডাক্তার এসে রাজাকে বলল মারুফ মারা গেছে। তা শুনে রাজা কান্না করতে লাগলো। আফজাল আয়ানকে নিয়ে নিচে আসলো। আয়ানকে দেখে রাজা নিজেকে শক্ত করলো। চলো ভাইয়া, আমরা এখান থেকে চলে যাব। আমার এই মারামারি আর ভালো লাগছে না। কিছু হয়নি আমার, কান্না করো না। চলো আজকে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। আয়ান কান্না করে বলতে লাগলো। রিয়া
রাজাকে অনেক সেবা যত্ন করে, যার কারণে রাজা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর রাজা রিয়ার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। কিছুদিন পর, আফজাল তোকে একটা কথা বলবো, রাখবি? বলো ভাই। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আয়ানকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবি, কথা দে। ভাই তুমি এসব কেন বলছো? আজকাল কেমন যেন ভয় হয়, মনে হয় মৃত্যু আমার খুব কাছে। ভাই তুমি এসব বলো না প্লিজ। কি বলবে না? আফজাল তুই এখন যা। তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা রিয়ার দিকে তাকিয়ে রইল। কি হলো, কিছু বলো। এটা সম্ভব না। কেন সম্ভব না? কালকে আমি সূর্য দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবন জড়াতে চাই না। আর তুমি আমার সাথে থাকবে কি না আমি জানতে চাই না। আমি আজকে তোমার সাথে থাকতে চাই। পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি এতদিন বাঁচব। মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। তাদের মৃত্যু হয়তো স্বাভাবিকভাবে হবে, কিন্তু আমার মৃত্যু কোনো এক বন্দুকের গুলিতে হবে। সেই গলি তোমার দিকে আসার আগেই আমি বুক পেতে নিব। তুমি বুঝতে পারতেছো না। আমি জানি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার ক্ষতি চাও না, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেই নিজের ক্ষতি করব। রাজি হয়ে যাও ভাই, আমরা সবাই তোমার সাথে আছি। আমাদের জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। কেউ তোমার কিছু করতে পারবে না। ভাইয়া রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। রিয়া এসে রাজাকে জড়িয়ে ধরলো। রাজা বিয়ে করবে বলে সবাই অনেক আনন্দ করতে লাগলো। রিয়াকে রাজা কালকে বিয়ে করবে। পরের দিন সকালে শপিং করতে বের হলো। হঠাৎ করে মার্কেটে দুইটি ছেলে ঝগড়া করতে শুরু করলো, আর রাজা তাদের ঝগড়া থামাতে গেল। রাজা ফিরে এসে দেখলো রিয়া আর আয়ান নেই। সাথে সাথে রাজা ও তার লোকেরা পাগলের মতো খুঁজতে লাগলো। তখন রাজার ফোনে একটা কল আসলো। হ্যালো, কি খবর জামাই বাবা? সরকার যদি রিয়া আর আয়নের কিছু হয়, দুনিয়ার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাহ, বলার আগেই দেখি সব ফুস হয়ে গেছে। আমি ওদের কিচ্ছু করব না যদি তুই আমার কথা রাখিস। বল কি করতে হবে? আমি একটা ঠিকানা বলছি, সেখানে তুই একা চলে আয়। যদি তোর সাথে কেউ আসে তাহলে তার সাথে সাথে রিয়া ও আয়ানকে মেরে ফেলবো। আর তোর আদরের বোন তো আমাদের কাছে আগেই বন্দি। ঠিক আছে, আমি আসছি। রাজা কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। একটা পরিত্যক্ত গোডাউনে আসলো রাজা। রাজা সেখানে গিয়ে অবাক হলো। সেখানে তার চাচাতো ভাই ছিল। রিয়া ও আয়নের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। রাজা আসার সাথে সাথে ফাইটিং গুলি করতে লাগলো। একটি সময় রাজাকে পিছন থেকে রিয়া গুলি করে। ভাইয়া তুমি আমাকে? আবারও গুলি করে। এবার গুলি রাজার বুকে লাগে। এত বড় একটা ভিলেন হয়ে একটি মেয়ের কাছে হেরে গেলে? কেন করলে তুমি? আমার নিরপরাধ ভাইকে তুই মেরে ফেলেছিস। কে তোমার ভাই? সিয়াম সরকার, আর আমার নাম রিয়া সরকার। তুমি সরকার বাড়ির মেয়ে? হ্যাঁ, আমি সরকার বাড়ির মেয়ে। তখন রাজার চাচাতো ভাই আরেকটা গুলি করলো, আর গুলিটা আয়ানের বুকে লাগলো। আয়ান! রাজা পাগল হয়ে গেল। রাজা তার চাচাতো ভাইকে পাগলের মতো গুলি করতে লাগলো, আর সব লোককে একের পর এক মেরে ফেললো। দোয়া কর আমার ভাই যেন বেঁচে যায়, আর যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে তোর বংশের কেউ বাঁচবে না। আর তুই যদি নারী হয়ে থাকতি তাহলে তোর ভাইয়ের সম্পর্কে জানলে তুই নিজে তার মাথায় গুলি চালিয়ে দিতি। রাজা আয়ানকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে রিয়ার বাড়িতে। কি করে হলো এটা? রাজা কি করে বেঁচে গেল? কারণ তোদের না মেরে আমার ভাই মরবে না। হাজার মানুষের দোয়া আছে আমার ভাইয়ের সাথে। আমার ভাইকে বিশ্বাস না করে তোকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমার ভাই এখান থেকে আমাকে নিয়ে যাবে। অনেকবার তো মারতে চেষ্টা করলি, কখনো পেরেছিস আমার ভাইকে মারতে? এবারও পারবি না। কি বলছিস? ফোনে কথা বলছে। আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে। জোরে জোরে হাসতে লাগলো। কি হয়েছে বাবা? রাজা আর বেঁচে নেই। মানে? রাজাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে আগুন লেগে যায়।
আর রাজাও তার ভাই আগুনে পুড়ে মারা গেছে। বর্তমানে ওই দিন হাসপাতালে আগুন লাগার কারণে রাজা ভাই আর আয়ান মারা যায়। লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পুরো লাশ পুড়ে গেছিল। ভাই মারা যাওয়ার পর আর পুরো পরিবারকে সরকার গোলাম বানিয়ে নেয়। এখন তাদের কোথাও এই শহরে চলে। রাজার বউ সম্পর্কে কিছু বলতে পারবে? আমি জানি না। রাজার কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখেন। আম্বিয়া ছবি দেখে দাঁড়িয়ে পড়ে। এই তাহলে রাজা? হ্যাঁ, যার নাম শুনে এখনো মানুষ ভয় পায়। আমি আসি, আমার কাজ আছে। ঠিক আছে। আম্বিয়া আফজালের বাড়ি থেকে বের হয়ে এসে গাড়িতে বসে ফোনে একটি ছবি বের করলো। বিক্রম এবং রাজা। আম্বিয়া কমিশনারের কাছে গেল। স্যার, আমি 3 দিনে ছুটে যাই। কেন? আমি একটি কাজে ভারত যাব। ঠিক আছে, আর এই মেয়ের কেসটা কি করবে? হাতি মরলেও লাখ টাকা স্যার। মানে? এখনো ভিলেনকে সবাই ভয় পায়। আপনি বললে খুনিদের ভিলেনের স্টাইলে মারতে পারি। সব সন্ত্রাসীরা মনে করবে ভিলেন বেঁচে আছে, আর শহরে অপরাধ একদিনে কমে যাবে। কখনো না, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে। কিছুদিন পর। ম্যাডাম, আজকে ইন্ডিয়া থেকে বিজনেসম্যান বিক্রম চৌধুরী আসবে। নীলাই হচ্ছে মন্ত্রী, রিয়াদের কথায় সব সময় উঠবস করে। ঠিক আছে। যদি সে আমাদের নতুন বিজনেস পার্টনার হয় তাহলে কাজটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। আর টাকার আমাদের ক্ষমতা, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা যেখানে আমাদের নতুন বিজনেস শুরু করব সেখানে কার লোক জমি দিতে রাজি হচ্ছে না। বেশি টাকা দিয়ে কিনে নাও। তারপরও রাজি হচ্ছে না। তাহলে সেখানে চলো, আর বিক্রম চৌধুরীকে সেখানে আসতে বলো। ঠিক আছে ম্যাডাম। রিয়া ও নীলয় সেখানে গেল। যদি তোমরা মারা যাও তাহলে তো এই জমি আমাদের হবে। সবাই চুপ হয়ে গেল। তোমরা সবাই জমির উপযুক্ত মূল্য পাবে। প্রকাশে দিলে ভালো, না দিলে জোর করে দিব। এই জমির মালিক রাজা, তাই এই জমি কেউ কেড়ে নিতে পারবে না। তুমি তাহলে এখানে এসেছো, রাজার জমি হলে তো আরো ভালো। রাজা মারা গেছে, তাই এই জমির মালিক এখন গভর্নমেন্ট। শুনলেন, রাজা এখনো বেঁচে আছে, তাই এই জমি আপনারা নিতে পারবেন না। তখন সেখানে আম্বিয়া আসলো। আমি এখানে। বিক্রম চৌধুরী নিরাপত্তার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সে এখানে আসছে। ঠিক আছে। তখন অনেকগুলো গাড়ি আসতে দেখলো সবাই। গাড়িগুলো থামার পর কালো ড্রেস পরা বডিগার্ডরা নামলো। রিয়া আর নিলয় গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। যখন বিক্রম চৌধুরী গাড়ি থেকে নামলো তখন রিয়া আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে গেল। সবাই অবাক হয়ে বিক্রম চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তারা যা দেখছে তা সত্য কিনা জানা তার জন্য বারবার চোখে হাত বুলাতে দেখতে লাগলো, কারণ বিক্রমের চেহারা আর রাজার চেহারা এক। বিক্রমকে দেখে রিয়ার লোকেরা কাঁপতে লাগলো। বিক্রম এসে রিয়ার সামনে দাঁড়ালো। হাই, আমি বিক্রম চৌধুরী। হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি বেঁচে আছো রাজা? কাঁপা কাঁপা গলায় বলল, সরি, কে রাজা? তখন আফজাল এসে রাজাকে জড়িয়ে ধরে। ভাই, তুমি বেঁচে আছো? আফজালকে ছাড়িয়ে বিক্রম একটা চড় মারলো, আর আফজাল গালে হাত দিয়ে বিক্রমের দিকে চেয়ে রইল। তো সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? নেক্সট টাইম ফুলেও এই কাজ করবি না, জানে মেরে ফেলবো। এখানে রাজাটাকে? আমার নাম বিক্রম, আমি কোনো রাজা না। আপনারা তো জানেন আমি বিজনেসম্যান বিক্রম চৌধুরী, আর এখানে আমি আমার নতুন বিজনেস চালু করতে এসেছি, আর আপনারা তো আমার পার্টনার। আপনি আমাকে কি করে চিনেন? আমি কারোর সাথে বিজনেস করতে চাইলে প্রথমে তার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়ে নেই। তখন আম্বিয়া সামনে আসলো। স্যার, আমি আম্বিয়া। তাহলে আপনি আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন? জি স্যার, আমি সব সময় আপনার সাথে থাকবো। আপনি দেখতে অনেক সুন্দর, আর ইউনিফর্মে আরো বেশি সুন্দর লাগছে।
রিয়া বিক্রমের দিকে চোখ বড় বড় করে চাইলো। কি যে বলেন না স্যার, আপনি যেভাবে বলছেন আমি মোটেও সেরকম সুন্দরী না। আমি সত্যি বলছি আপনি অনেক সুন্দর। এখন তো আমার সাথে সাথে থাকবেন, কখন যেন আমি আবার আপনার প্রেমে পড়ে যাই। পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে নিলয়। আম্বিয়া কিছু বলার আগেই রিয়া বলল, হাই। হাই। আপনাকে আমি আগে থেকেই চিনি, নতুন করে পরিচিত হয়ে ভালো লাগছে। নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমারও ভালো লাগলো। এখন আমার রেস্ট নিতে হবে, তাই আমাদের বিজনেসের কথা পরে হবে। ঠিক আছে। তো চলুন মিস আম্বিয়া, আমাকে নিরাপদে হোটেলে পৌঁছে দিয়ে আসেন। চলেন স্যার। এতগুলো বডিগার্ড থাকা সত্ত্বেও তার আবার নিরাপত্তার জন্য পুলিশ চাই? ঠিক আছে, কিন্তু তাই বলে একজন মেয়ে পুলিশের সাহায্য নিতে হবে? আর দুইজনে কি সুন্দর হেসে হেসে কথা বলে, মন চায় দুইটাকে মেরে ফেলি। আর আমি কেন অযথা ওদের কথা ভাবছি? বিক্রম চলে গেল। বিক্রম আর আসমিয়া দুইজনের উপর ভালো করে নজর রাখবে আর প্রতি সেকেন্ডের খবর আমাকে জানাবে। রিয়া তার লোকেদের বলল, তুমি যতই বলো তুমি রাজা না, কিন্তু আমি জানি তুমি রাজা, কারণ তোমার হাতের চর আর রাজা ভাইয়ের হাতের চর এক। হোটেলে বিক্রম রুমে শুয়ে আছে, তখন দরজায় নক করলো। ভিতরে আসো, দরজা খোলা। স্যার, সকালে যে আপনাকে জড়িয়ে ধরেছিল সে আবার এসেছে আর বলছে আপনার সাথে দেখা করবে। ঠিক আছে, নিয়ে আসো তাকে। ঠিক আছে স্যার। আফজালকে রাজার কাছে নিয়ে আসলো আর বডিগার্ডকে বের হয়ে যেতে বলল। কি চাই? তুমি মিথ্যা বলে সবাইকে ধোকা দিতে পারো, কিন্তু আমাকে দিতে পারবে না। আমি জানি তুমি আমার রাজা ভাই। তাহলে আইবুকে? মানে? আমি রাজা। আফজাল গিয়ে বিক্রমকে জড়িয়ে ধরল। ওই দিন তুমি কি করে বাঁচলে আর আমাদের ছেড়ে কেন চলে গেলে? ওই দিন আগুন আমি নিজে লাগিয়েছিলাম। কিন্তু কেন? আয়ন কোন সময় এইসব খুনাখুনি পছন্দ করতো না। ওই দিন যখন আয়নের গুলি লাগে তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যদি আয়ন ভালো হয় তাহলে আমি সব কিছু ছেড়ে আয়নকে নিয়ে অনেক দূরে চলে যাব। ডাক্তার যখন বলল এবারের মতো আয়ন বেঁচে গেছে, তখন আমি ডাক্তারের সাহায্যে দুইটা লাশের ব্যবস্থা করি আর হাসপাতালে ওই তলায় আমি আগুন ধরিয়ে দিই আর সবার আড়ালে আয়নকে নিয়ে চলে যাই। এত কিছু না করলেও তো পারতে, আর আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে। যদি তোকে নিয়ে যেতাম তাহলে সবাই সন্দেহ করত, আর রিয়া নিজের ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য ঠিক আমাকে খুঁজে বের করত। আয়ান, কেমন আছো? ভালো আছে, তোর কথা অনেক মনে করে। এখন কি করতে চাও? আকাশ, নিলয়, কমিশনার আর সরকারের পরিবার সবাইকে শাস্তি দিতে এসেছি আমি। আমি তোমার সাথে আছি ভাই। শুধু আমি না, আমাদের পুরো লোক সব তোমার সাথে আছে। আমি আজকে সবাইকে এক করব। না, তোরা যা করবি তা হলো এই জমিতে যেন কিছুতেই রিয়া সরকার দখলে যেতে না পারে, আর আমি রাজা এটা কাউকে বলবি না। ঠিক আছে ভাই। তখনই আফজালের মুখে বিক্রম একটা ঘুষি মারলো আর রক্ত বের হতে লাগলো। তখন দরজায় আবারও নক হয়। ভেতরে আসো। স্যার, রিয়া সরকার রাতে আপনাকে ডিনারে আমন্ত্রণ করেছে। ঠিক আছে, বলে দাও রাতে আমি আসবো। ওকে স্যার। আর শোন, এই গরিব ও অসহায় লোকটিকে বাইরে নিয়ে ফেলে দাও। কি? আমি গরিব ও অসহায় মানুষ? আফজালকে হোটেলের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। রিয়া সরকার, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছো, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। হ্যাঁ বলো, কি খবর? রিয়া ফোনে কথা বলছে। ম্যাডাম, এখানে আফজাল এসেছিল। পরে আফজালকে ভিতরে নিয়ে যাওয়া হয় আর কিছু সময় পর ধাক্কা দিয়ে বের করে দেয় হোটেল থেকে। যখন বের হলো তখন মুখে রক্ত দেখলাম, মনে হলো ভিতরে নিয়ে মেরেছে। ঠিক আছে, সময় মতো খবর আপডেট দিতে থাকবে। ওকে ম্যাম। ফোন রেখে দিল। আমার মন বলছে বিক্রম হলো রাজা, কিন্তু কথা বলা স্টাইল, চলা স্টাইল, এই সব কিছু রাজা থেকে ভিন্ন। কিন্তু আমার মন বারবার কেন বলছে বিক্রম হলো আমার রাজা, আমার ভালোবাসার মানুষ রাজা।
রাতে বিক্রম রিয়াদের বাড়িতে গেলে বিক্রমকে দেখার সাথে সাথে তমা এসে জড়িয়ে ধরলো। ভাইয়া তুমি বেঁচে আছো? বিক্রম কিছু বলতে যাবে তার আগেই শামীম এসে তমাকে চড় মারে। আসলে ও বুঝতে পারেনি। আমি শুনেছি রাজা দেখতে আমার মতো ছিল আর আমাকে তার ভাই রাজা ভেবে জড়িয়ে ধরেছিল। শামীম, তোকে তোর এই চরের হিসাব খুব তাড়াতাড়ি দিতে হবে। ইটস ওকে। কি বলছো তুমি ভাইয়া? থামেন, আমি বুঝিয়ে বলছি। আসলে আমি রাজা না, আমি বিক্রম। আমি ইন্ডিয়া থেকে এখানে বিজনেস করতে এসেছি আর সবাই মনে করছে আমি রাজা। আই এম সরি। ঠিক আছে। তখন রিয়া ও তার বাবা আসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। পরিচয় করিয়ে দিই, এনি হলেন আমার বাবা আর ও আমার বড় ভাই। হ্যালো, আমি বিক্রম চৌধুরী। আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, আমি রাজা না। খুশি হয়েছি আমাদের সাথে ডিনার করতে আসার জন্য। আমারও ভালো লাগছে এখানে এসে নতুন পরিবার পেলাম। আমিও এখানে না আসলে জানতে পারতাম না আমার মতো চেহারা আরো একজন মানুষ আছে। তা আপনার বাড়িতে কে কে আছে তা তো বললেন না। মা, বাবা আর ছোট ভাই। আসেন একসাথে ডিনার করি। হ্যাঁ চলেন। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষ করে রিয়া আর বিক্রম দুইজনে বাগানে গিয়ে বসলো। তো আপনার সম্পর্কে কিছু বলেন। আমার সম্পর্কে কি জানতে চান? জানতে তো চাই অনেক কিছু, তার সবকিছু কি বলবেন? আমি আমার বন্ধুদের সাথে শুধু সবকিছু শেয়ার করি। তাহলে ফ্রেন্ড? ওকে ফ্রেন্ড। তা আপনি কি কাউকে পছন্দ করেন? পছন্দ করি নাকি জানতে চান আমার গার্লফ্রেন্ড আছে কিনা? হ্যাঁ, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই, কিন্তু একজনকে অনেক ভালোবাসি। কাকে? তোমাকে রাজা। সরি, আমি বিক্রম। সরি, আসলে আপনার চেহারা আর আমার রাজার চেহারার মিল তো, তাই। এতই যখন ভালোবাসতেন তাহলে মেরে ফেললেন কেন? আপনি কি করে জানলেন? আমাকে সব আমরিয়া বলেছে। আমার কাছ থেকে সত্যিটা লুকোনো হয়েছিল আর আমি রাজাকে ভুল বুঝে মেরে ফেললাম। আমি যদি জানতাম আমার ভাই মেয়েদের সাথে, তাহলে আমি নিজেই আমার ভাইকে মেরে ফেলতাম। আচ্ছা, আজকে আমি আসি। অনেক রাত হয়েছে, আজকে না হয় আমাদের বাড়িতে থেকে যান। রাজা ভেবে যদি রাতে আমাকে মেরে ফেলেন? বিশ্বাস করতে পারেন। ঠিক আছে। বিক্রম সেই রাতে রিয়াদের বাড়িতে থেকে যায়। রাতে রিয়া নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলো, বিক্রমের কাছে গেলে কেন আমার এত ভালো লাগে। বিক্রমের সাথে থাকতে মনে হয় আমি রাজার সাথে আছি, কিন্তু রাজার থেকে একদম আলাদা বিক্রম। জানো রাজা, তুমি মরার পর আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে পারি। যখন তোমার আর আমার ভাই তোমার বেস্ট ফ্রেন্ডের উপর নজর দিল, তখন তুমি তাকে বাঁচানোর জন্য বিয়ে করে নিলে, কিন্তু তারপরেও আমার আর তোমার ভাই তোমার স্ত্রীর সাথে, আর সেই জন্য তুমি তোমার ভাই ও আমার ভাইকে মেরে ফেলে আর তুমি হয়ে ওঠো এই শহরের ভিলেন। যদি এই সত্যিটা আমি আগে জানতাম, তাহলে কোনো দিন তোমাকে আমি মারতাম না। সকালে ঘুম থেকে উঠে রিয়া বিক্রমের রুমে গেল। গিয়ে দেখলো বিক্রম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। রিয়া বিক্রমের কাছে গিয়ে আলতো করে গালে হাত রাখলো। বিক্রম রিয়াকে আসতেই ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকলো। রিয়ার হাত বিক্রম নিজের বুকের জড়িয়ে ধরে শুয়ে রইল। রিয়া ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রিয়া কোনো উপায় না পেয়ে জোরে নিজের হাতটা টান দেয়, কিন্তু বিক্রম হাত শক্ত করে ধরে রাখার ফলে রিয়া গিয়ে বিক্রমের উপরে পড়ে আর সাথে সাথে বিক্রম রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া বিক্রমের অনেক কাছে চলে আসে। বিক্রমের গরম নিঃশ্বাস রিয়ার মুখের উপরে পড়ছে। রিয়া আস্তে আস্তে নিজেকে বিক্রমের মাঝে হারাতে লাগলো। রিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বিক্রমের ঠোঁট নিজের ঠোঁটে দিয়ে চেপে ধরলো আর সাথে সাথেই বিক্রম রিয়াকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। কি করছেন আপনি? সরি, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি মানে?
আমার রুমে এসে আমার বিছানায় উঠে তাও আবার আমাকে কিস করছেন, আর আপনি বলছেন বুঝতে পারিনি? এই জন্য আপনি আমাকে রাতে থাকতে বলছেন? আমি আপনাকে ডাকতে এসেছিলাম, তখন আপনি আমাকে জড়িয়ে ধরলেন, আর আমি নিজের উপর কন্ট্রোল করতে পারিনি। হাসতেছেন কেন? বিক্রম তখন রিয়ার কাছে গিয়ে রিয়ার কোমর জড়িয়ে ধরে। রিয়া চোখ বড় বড় করে বিক্রমের দিকে তাকায়। আপনার ঠোঁট দুটো খেতে অনেক স্বাদ। তখন বিক্রম রিয়ার গালে কিস করে ওয়াশরুমে চলে গেল, আর রিয়া খুশিতে লজ্জায় মুখ লাল হয়ে গেল, কিন্তু সাথে সাথে তার খুশিটা চলে গেল। এইটা আমি কি করলাম? যার সাথে আমার একদিনের পরিচয় তাকে আমি কিস করে ফেললাম। না, এটা করা আমার উচিত হয়নি, আমার সরি বলতে হবে। বিক্রম ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রিয়া বিছানায় বসে আছে। এখন তাহলে আমাকে চলে যেতে হবে? ঠিক আছে, কিন্তু আমি তখন আর বলতে হবে না, আমি বুঝে গেছি তখন আপনি ইচ্ছে করে আমাকে কিস করেননি। কি করে জানলেন? এর আগেও আমার সাথে অনেকবার এরকম হয়েছে। মানে? আমার পিয়ে অনেকবার আমাকে ঘুমের মধ্যে কিস করেছে। আপনি আপনার পিয়ের সাথে এক বিছানায় ঘুমান? আরে না, মাঝে মাঝে আমার পিয়ে এসে আমাকে ঘুম থেকে উঠায়, তখন আমার ঘুমন্ত চেহারা দেখে নাকি ক্রাশ খায়, আমাকে তখন কিস করে বসে। আর আপনি আপনার পিয়েকে কিছু বললেন না? আরে আপনি রাগ করছেন কেন? আগে বলেন, কিস করার পরে কি করেন তার সাথে? কি আর করব, অনেক বকাঝকা করি। হোয়াট হোয়াট? আপনার চর দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে আপনাকে একটা চড় দেই। ব্রেকফাস্ট রেডি করেছে, নিচে চলে আসেন। আমতা আমতা করে বলে চলে গেল। বিক্রম তখন রাগে দেওয়ালে একটা ঘুষি মারলো। রিয়া, তোর জীবন আমি নরক করে ছাড়বো। বিক্রম রিয়ার পিছে পিছে নিচে চলে আসলো। কি হয়েছে বাবা, তোমাকে এরকম কেন লাগছে? ভিলেন নিলয়ের ছোট ভাই আকাশকে মেরে থানার সামনে ঝুলিয়ে রেখে গেছে। কি? তার মানে ভিলেন বেঁচে আছে? হ্যাঁ, আর ভিলেন এখন কোথায় আছে আমি তাও জানি। বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল, কোথায়? আমার চোখের সামনে। তখন রিয়ার বাবার লোক এসে বিক্রমকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। রিয়া, এসবের মানে কি? আপনারা আমাকে রাজা মনে করছেন? এসব তুমি কি করছো বাবা? এই রাজা। তোমার কাছে কি প্রমাণ আছে বিক্রম হলো রাজা? প্রমাণের প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি রাজা না। কি প্রমাণ আছে? যদি আমি রাজা হতাম তাহলে অনেক আগেই এসে আপনাদের মেরে ফেলতাম। কাল রাতে আমি এই বাড়ির বাইরে যাইনি, আর সবচাইতে বড় প্রমাণ, এখানে আমি আসিনি, আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন বিজনেস করার জন্য। বাবা, বিক্রম ঠিক বলছে। ঠিক আছে, বিকালে এখানে নিলয়ের কমিশনার আসবে, তাদের সাথে কথা বলার পর তুমি এখান থেকে যেতে পারবে, তার আগে নয়। ঠিক আছে, তাদের সাথে কথা বলে আমি আমার নিজের দেশে চলে যাব। বিক্রম নিজের রুমে এসে দরজা আটকিয়ে দিল আর হাসতে লাগলো। কেবল শুরু, এর পরের সিরিয়াল কমিশনারের। দুপুরে রিয়া বিক্রমের জন্য খাবার নিয়ে রুমে আসলো। খাবারটা খেয়ে নিন। আমি এই বাড়ির কিছুই খাবো না। সকাল থেকে কিছু খাননি, আর না খেয়ে থাকবেন না। আমি বলছি না খাবো না। এটা কি করলেন আপনি? আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। বিক্রমের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। রিয়া জোর করে বিক্রমের হাত ব্যান্ডেজ করে দিল। হ্যাঁ করেন, আমি আপনাকে খাইয়ে দিব। বললাম তো আমি খাবো না। কোনো কথা বলবেন না, চুপচাপ হা করেন। রিয়া জোর করে বিক্রমকে খাবার খাওয়াতে লাগলো। আমি তো এইটাই চাচ্ছিলাম, তুমি নিজের হাতে তুলে আমাকে খাইয়ে দাও। তুমি আমার কাছে যত আসবে ততই তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে। খাবার খাওয়ার শেষে বলল, আপনি চিন্তা করবেন না, আমি জানি আপনি তো অন্তত বিশ্বাস করেন আমি রাজা না? হ্যাঁ, আমি বাবাকে বুঝিয়ে বলবো। রিয়া রুম থেকে চলে যাচ্ছিল, তখন ও আবার পিছন ফিরল। রাজা? হ্যাঁ বলেন। রিয়া বিক্রমের দিকে তাকিয়ে রইল। ধরা পড়ে গেছে, বলেন কেন ডাকলেন? না, কিছু না। রিয়া মুচকি হেসে চলে গেল। আমি শিওর রিয়ার কাছে ধরা পড়ে গেছে, কিন্তু রিয়া মুচকি হেসে চলে গেল কেন? বিকাল পর্যন্ত এখানে আমাকে থাকতে হবে। এখান থেকে বের হতে
আমার সময় লাগবে না, কিন্তু বিকাল পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। বসে বসে ভাবতে লাগলো। বিকেলে নিলয় ও কমিশনার আসলো। তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আমি জানি মেরে ফেলবো। বন্দুক তাক করে বলল, নিলয় তুমি ভুল করছো, ও তোমার ভাইকে মারেনি। বন্দুকের সামনে এসে বলল, সরে যান রিয়া, ও বিক্রম না, ও রাজা। না, ও বিক্রম। আগে তোমার বন্দুক নিচে নামাও, তারপর তোমাকে সব বুঝিয়ে বলছি। নিলয় বন্দুক নিচে নামালো। তারপর নিলয়কে বুঝতে লাগলো। তাহলে কে মেরেছে আমার ভাইকে? আমার একজনের উপর সন্দেহ আছে। কার উপর? আবেন্দিয়া। নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনছে। আম্বিয়াকে মারতে গেল তুই নিজেই মরবি। আম্বিয়া কেন আমার ভাইকে মারবে? আর মারলেও রাজার নাম নিয়ে কেন মরবে? আবেন্দিয়া, তোমাকে অনেক আগেই বলছি রাজার নাম ব্যবহার করে আকাশকে মেরে ফেলতে চায়। এই কথা আমাকে আগে কেন বলিসনি কমিশনার? থামো তোমরা, আম্বিয়াকে তুলে নিয়ে আসলেই হবে। আমি আম্বিয়াকে নিজের হাতে মারবো। তাহলে আপনারা খুনিকে পেয়েছেন তো? আমি আজকে ইন্ডিয়া চলে যাব, আর আপনাদের সাথেও আমি কোনো বিজনেস করতে চাই না। কিন্তু কেন? আজকে কেউ রাজার নাম ব্যবহার করে নিলয়ের ভাইকে মেরেছে। কাল যদি আবার রাজার নাম ব্যবহার করে আপনাদের উপর কেউ হামলা করে, তাহলে আবার আপনারা আমাকে সন্দেহ করবেন। আমরা বুঝতে পারিনি, তার জন্য আমরা সবাই তোমারে সরি বলি। আমি আপনাদের আরেকটি কথা বিশ্বাস করব না। আমাকে তো বিশ্বাস করেন। প্রমিস করছি, আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনার মেয়েকে পছন্দ করি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনি রাজি থাকলে আজকে আমি রিয়াকে বিয়ে করব। আমি রাজি। আমার ভাবার জন্য সময় চাই। ঠিক আছে, আমি আজকে এখানে থাকব। যা করার আজকে করবেন, তা না হলে কাল সকালে আমি ইন্ডিয়া চলে যাব। ঠিক আছে। বিক্রম ও রিয়া উপরের রুমে চলে আসলো। আমাকে আপনি কেন বিয়ে করতে চান? আপনাকে প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমিও তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই। আপনি আমাকে ভালোবাসেন কারণ আমি রাজার মতো দেখতে, কিন্তু কথা দিলাম আমি আপনাকে এত ভালোবাসবো যে সব সময় শুধু আমার কথাই ভাববেন। আপনি আমার কাছে রাজা হয়েই থাকবেন। আমি আপনার মনের রাজা হয়ে থাকব। রাতে আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে রাজার জায়গায় বসতে হবে। আপনার কথা বুঝলাম না। সবাইকে বলবে তুমি রাজা, তুমি মারা যাওনি। এতে আপনার কি লাভ হবে? রাজার এখনো যে ক্ষমতা আছে তা আমাদের নেই, কারণ রাজাকে সবাই বিশ্বাস করে, ভালোবাসে, সবাই রাজার কথা মেনে চলে। রাজার কথায় মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তুমি রাজার জায়গায় বসে মানুষের এই বিশ্বাস ভেঙে দিবে। যদি আপনি আমাকে মেরে ফেলেন? আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিচ্ছি, নিজের মেয়েকে তো আর বিধবা করব না। একবার বিয়েটা হতে দে, বিধবা আমি তোকে করব, ঠিক আছে? কিন্তু বিয়েটা আজকে করব আমি। তোমার মা বাবাকে তো আসতে বলো। না, আমি তাদের এখানে এনে কোনো রিস্ক নিতে চাই না। আপনি তাদের সাথে ভিডিও কলে কথা বলেন। ঠিক আছে। রাতে রিয়ার সাথে বিক্রমের বিয়ে হয়ে গেল। রিয়া বউ সাজে বাসর ঘরে বসে আছে। বিক্রম রুমে প্রবেশ করলো। রিয়া খাট থেকে নেমে বিক্রমকে সালাম করলো। আজ থেকে তোমার জায়গা আমার বুকে। অন্যদিকে রাতে আম্বিয়াকে নিলয়ের লোকেরা কিডন্যাপ করলো। আম্বিয়াকে চেয়ারে বেঁধে রাখা হলো। বল, আমার ভাইকে কেন মেরেছিস? আমি আপনার ভাইকে মারিনি স্যার। তুই আমার ভাইকে এর আগেও মারতে চেয়েছিস। বল, কেন মারলি আমার ভাইকে? আমি না, কমিশনার আপনার ভাইকে মেরেছে। কমিশনার? হ্যাঁ, কমিশনার। আপনার ভাই আকাশ কমিশনারের মেয়ের উপরে নজর দিয়েছিল, তাই আপনার ভাইকে মেরে ফেলেছে। তুই কি করে জানিস কমিশনার আমার ভাইকে মেরেছিলে? কমিশনার নিজে আমাকে আপনার ভাইকে মারতে বলেছিল, কিন্তু আমি যখন রাজি হলাম না তখন নিজেই আপনার ভাইকে মারবে বলল। তাহলে কমিশনার তোর নাম কেন বললো আমাকে? আপনার ভাইকে কে মেরেছে শুধুমাত্র আমি জানতাম, আর আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন। কমিশনার মনে করেছিল আপনি আমাকে দেখা মাত্র গুলি করে দিবেন, এতে আর কেউ জানতে পারবে না আপনার ভাইকে কে মেরেছে। তুই আমাকে আগে কেন বললি না কমিশনার
আমার ভাইকে মারতে চায়। আমি মনে করেছিলাম কমিশনার স্যার এমনি বলেছে, কারণ আপনারা অনেক ভালো বন্ধু। এবার তো কমিশনারকে দেখা মাত্র গুলি করব আমি। আর যেভাবে আমার ভাইয়ের লাশ থানার সামনে ঝুলিয়ে রেখেছিল সেইভাবে কমিশনারকেও ঝোলাবো। প্ল্যান কাজ করছে। পরের দিন সকালে রিয়া বিছানায় পাশে দাঁড়িয়ে থাকলো। গুড মর্নিং। আস্তে আস্তে চোখ খুলে বিছানায় বসে বলল, গুড মর্নিং। তাড়াতাড়ি উঠে যাও, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। তোমাকে রেখে এখন কোথাও যেতে মন চাইছে না। বিক্রম রিয়ার গালে ঠাস করে একটা চড় মারে। রিয়া বোকার মতো গালে হাত দিয়ে বিক্রমের দিকে তাকিয়ে রইল। তোকে কফি বানিয়ে নিয়ে আসতে বলেছে, তুই এখনই আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবি? তাই বলে তুমি আমাকে চড় মারবে? আর আমাকে তুই করে কেন বলছো? এভাবে হাসছো কেন? তোরা বাপ বেটি একদম বোকা। আমাকে সত্যি সত্যি বিক্রম মনে করলে তোরা? তুমি তাহলে রাজা? হ্যাঁ, আমি রাজা। প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছো? না, তোদের শাস্তি দেওয়ার জন্য এসব করেছি। আমি সত্যিটা জানতাম না। যদি আমি জানতাম তাহলে কখনোই তোমাকে আমি মারতে চাইতাম না। তুই তো আমাকে মেরে তোর ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিলি, তাহলে ওই সব নির্দোষ মানুষকে কেন মারলো তোর বাবা? রাজা রিয়ার গলা চেপে ধরলো। আমার কষ্ট হচ্ছে। কি দোষ করেছিল তিথি? কেন মারতে হলো তিথিকে? তিথি মারা গেছে। হ্যাঁ, তিথি মারা গেছে, আর তোরা মেরেছিস তিথিকে। আমরা মেরেছি? আকাশ তিথিকে ধর্ষণ করে মেরে ফেলেছে, কারণ ওর ভাই নিলয় মন্ত্রী, যার ক্ষমতার জন্য অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আর তোরা নিলয়কে মন্ত্রী বানিয়েছিস, তার জন্য তোরাই আসল অপরাধী। আমি সত্যি বলছি, এই সবের কিছুই আমি জানি না। রিয়া 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 চিৎকার করে ডাকতে লাগলো। কি হয়েছে বাবা? নিলয় কমিশনারকে মেরে ফেলেছে, আর কিভাবে মেরেছে তা টিভিতে দেখাচ্ছে। মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এখন পুলিশ নিলয়কে খুঁজে বেড়াচ্ছে। নিলয় পালিয়ে বাঁচতে পারবে না। তুমি কি কিছু জানো? আরে শ্বশুর মশাই, আমি কেন জানবো না? আমি নিজেই তো এই সব কিছু করাচ্ছি। তুমি করাচ্ছ মানে? আমি রাজা। রিয়ার বাবা রাজার দিকে বন্দুক তাক করলো। গুলি করার আগে আপনার ছেলে বাড়িতে আছে কিনা আপনার দেখা উচিত। তুমি আমার ভাইকে কিডন্যাপ করেছো? হ্যাঁ জানো, কারণ তোমার ভাইকেও কিছু শাস্তি ভোগ করতে হবে। তোকে আমি ছাড়বো না। আমি নিজেই তো আপনাকে ছাড়বো না, আপনি কি আমাকে ছাড়বেন? আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। আবার সেই ছাড়াছাড়ির কথা বলছো? আচ্ছা, আমি প্রমিস করছি তোমাদেরকে আমি ছাড়বো না। প্রত্যেকজনকে আমি ভালো করে দেখে নিব। এখন যাও, আমার আর আমার বোনের জন্য নাস্তা তৈরি করো, কারণ আমরা যদি এখানে সুখে থাকি তাহলে তোমার ভাই ওখানে সুখে থাকবে। তোমার কাছে অপরাধী শুধু আমি। আমাকে জানে মেরে ফেলো, কিন্তু আমার বাবা ভাইকে কিছু করো না। আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো, যাও। রিয়া আর রিয়ার বাবা চলে গেল। একবার শুধু তোর ভাইয়ের খোঁজ পেলেই রাজাকে জানে মেরে ফেলবি। এবার আর কোনো ভুল করবি না। রাজাকে মারার তো দূরের কথা, যদি কেউ রাজার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে জানে মেরে ফেলবো। এইসব তুই কি বলছিস? রাজা রাজা আমাদের শত্রু। তুই ভুলে গেলি রাজা তোর ভাইকে মেরেছে। যদি রাজার জায়গায় আমি থাকতাম তাহলে তোমাকেও আমি মেরে ফেলতাম। তুই তোর বাবাকে মেরে ফেলবি? বাবা বলে তোমাকে আমি কিছু করতে পারছি না। আর ভুলে যেও না, রাজা এখন আমার স্বামী। একটু পরে রিয়া কফি বানিয়ে নিয়ে গেল। এই নাও কফি। এত দেরি কেন হলো? আমি তো তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। রাজা ইচ্ছে করে একটু বেশি কফির কাপে চুমুক দিল, আর চুমুক দিয়ে কফি ফেলে দিল। কফি এত গরম কেন? তোর জন্য আমার ঠোঁট পুড়ে গেছে, এবার তোকে শাস্তি পেতে হবে। কি কারণে আমি শাস্তি পাবো? রাজা রিয়াকে টান দিয়ে নিজের কাছে আনলো, আর রিয়ার ঠোঁটে কামড় বসিয়ে দিল। রিয়া ব্যথায় চটফট করতে লাগলো। রিয়াকে যখন রাজা ছেড়ে দিল তখন রিয়ার ঠোঁট দিয়ে রক্ত ঝরতে লাগলো, আর ব্যথায় রিয়া কান্না করতে লাগলো। এইটুকু কষ্ট সহ্য করতে পারছিস না? তাহলে একবার ভাব তিথির কতটা কষ্ট হয়েছে।
তোরা তো আমাকে মারতে চেয়েছিলি, কারণ আমার জন্য তোরা কেউ খারাপ কাজ করতে পারতি না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারতি না। এবার তোদের বোঝাবো অত্যাচার আর নির্যাতন কি। আমি সত্যি বলছি, আমি শুধু আমার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিলাম। আমি বিদেশে ছিলাম, তুমি কি কারণে আমার ভাইকে মেরেছো জানতাম না। বাবা আমার কাছে যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। এবার এটাও বিশ্বাস কর, এই সব কিছু তুই তোর পাপের ফল পাচ্ছিস। আমাকে মাফ করে দাও। এখন গিয়ে তুই নিজের হাতে রান্না করবি, তা না হলে এর চাইতেও বড় শাস্তি পাবি। রিয়া চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেল। ভাবি তুমি কেন রান্না করছো? তোমার ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তাই। তোমার ঠোঁটে কি হয়েছে? অনেকটা ফুলে আছে। তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে সাহায্য করি। না, তুই কিছুই করবি না। রাজা পিছন থেকে বলল, কেন ভাইয়া? আমি না করেছে তাই। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, তুই আমার সাথে আয়। রাজা তমাকে নিয়ে চলে গেল, আর রিয়া মন খারাপ করে রান্না করতে লাগলো। ভাইয়া আমাকে মাফ করে দাও। আরে তুই কি করছিস? পা কেন ধরছিস? তুমি তো জানো আমি মেজ ভাইয়াকেও অনেক ভালোবাসতাম। তুমি যখন ভাইকে মেরে ফেললে তখন তোমার প্রতি আমার রাগ হয়, আর যখন বড় আব্বুর আর বড় ভাইয়ের সাথে তোমার শত্রুতা হয় তখন তোমার প্রতি আমার রাগটা আরো বেড়ে যায়। কিন্তু বিয়ের পর আমি আমার ভুল বুঝতে পারি। আমাকে মাফ করে দাও ভাইয়া। তুই আমার একমাত্র বোন, তুই ছোট তাই তোর বুঝতে ভুল হয়েছে, আর আমি তোকে আগেই মাফ করে দিয়েছি, আর বাবা আর ভাইয়াকেও মাফ করে দিয়েছি। তুমি অনেক ভালো ভাইয়া। কিছুদিন পর রাজা রিয়াকে মাফ করে দেয় এবং আফজালকে নিলয়ের পরবর্তী এই শহরের মন্ত্রী বানিয়ে দেয়, এবং তারা আবারও এই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যায়। তারপর শুরু করে তাদের নতুন জীবন। তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে এবং রিয়া পরবর্তীতে তার ভুল বুঝতে পারে, সে কত বড় অন্যায় করেছিল।